আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। টিসল বাংলাদেশ আয়োজিত আজকের এই ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের ওয়েবিনারটা একটু বিলম্বে শুরু করার জন্য, কারিগরি ত্রুটির কারণে এটা করতে হয়েছে। তো আজকে আমাদের ওয়েবিনারের বিষয় হচ্ছে ফুলব্রাইট FLTA প্রোগ্রাম, an opportunity for young language instructors to teach and study in the US. আমি নিজেও একজন ফুলব্রাইটের এই প্রোগ্রামে কাজ করতে গিয়েছি, আমেরিকাতে পড়িয়েছি, শিখেছি এবং কালচারাল অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছি। আমি জানি যে এটি কত বড় একটি সুযোগ হয়ে দেখা দিতে পারে একজন ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য। সো এই বিষয়ে আমাদের সাথে আজকে কথা বলার জন্য আমাদের সাথে আছেন, পরিচয় করে দিচ্ছি সবাইকে। আমাদের সাথে আছেন ডক্টর সাইদুর রহমান, আমাদের প্রায় সবারই শিক্ষক। তিনি টিসল বাংলাদেশের ফাউন্ডার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের অধ্যাপক, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমাদের সাথে আছেন রায়হানা সুলতানা আপা। আমরা যখন FLTA প্রোগ্রাম অ্যাপ্লাই করি, আমাদের একমাত্র আশ্রয় ছিলেন রায়হানা আপা। যে কোনো প্রশ্নের জবাব খুঁজতে আমরা আপাকে মানে সময়ে অসময়ে বিরক্ত করতাম। কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, US এম্বাসি ইন ঢাকা। তিনি আমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিজিওর এবং আরো অনেক বিষয়ে আমাদেরকে বলবেন এবং সেটি পটেনশিয়াল অ্যাপ্লিকেন্টদেরকে অনেক হেল্প করবে। আমাদের সাথে আছেন ডক্টর সুদীপ্ত রয়, সুদীপ্ত দাদা আমাদের, যিনি স্পেশালি আমাকে, যিনি FLTA প্রোগ্রামের স্বপ্নে বিভোর করেছিলেন আর কি। তিনি এখন রিসার্চ অ্যাসোসিয়েট, ওয়ার্ল্ড ফেথস ডেভেলপমেন্ট ডায়ালগ, বার্কলি সেন্টার ফর রিলিজিয়ন, পিস অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এবং তিনি জর্জটাউন ইউনিভার্সিটিতে ফুলব্রাইট FLTA ছিলেন 2011-12-তে। সরি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটনে FLTA ছিলেন। আমাদের সাথে আছে আফরোজা সুলতানা, যে এখন লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, BGME, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ফুলব্রাইট FLTA ছিলেন 2015 থেকে 16-তে। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস এর লেকচারার এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে FLTA ছিলেন। তো ওয়েবিনারের শুরুতেই আমরা ডক্টর সাইদুর রহমান স্যারের কাছে একটু যাব। স্যার যদি টিসল বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন, এবং আমি জানি যে আপনার অনেক স্টুডেন্ট FLTA, আমি সহ অনেক স্টুডেন্ট FLTA ছিলেন, আপনি তার আগের ডেভেলপমেন্ট এবং পরের ডেভেলপমেন্ট আপনার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে এবং এখনো আপনি দেখছেন আমরা কিরকম করছি, তো সেই চোখে যদি আপনি কিছু বলেন আমাদেরকে। থ্যাংক ইউ শামস। প্রথমত আজকের এই প্রোগ্রামে অ্যাজ এ ফাউন্ডার অফ টিসল বাংলাদেশ অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স থেকে সবাইকে স্বাগত। আজকের এই 6 জনের মধ্যে একমাত্র আমি মনে হয় কোনো মতেই ফুলব্রাইটের সাথে জড়িত না, বাট আমি কিছুটা ক্রেডিট নিতে পারি। এই দীর্ঘদিন ধরে FLTA যতজন যাচ্ছে, এত রেফারেন্স লেটার আমাকে লিখতে হয়েছে, সেটা থেকে বলা যায় যে অনেক ক্ষেত্রে আমি হয়তো কারো কারো অ্যাপ্লিকেশনের একজন অংশ। আমরা যখন অ্যাপ্লাই লিঙ্গুইস্টিক্স কাজ শুরু করি, আমাদের কিন্তু এই ধরনের এক্সপোজারে একদম সুযোগ ছিল না। আমি যখন এখন FLTA ব্যাপারগুলো দেখি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে এবং আমি জিজ্ঞেস করি FLTA ব্যাপার ইসে নন ডিগ্রি এবং স্যার এটা পড়া কি ঠিক কিনা। আমি সবসময় সবাইকে একটা কথা বলেছি যে এই এক্সপোজারটা এতই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আমার কাছে মনে হয় মোস্ট চ্যালেঞ্জিং জব, টিচিং বেঙ্গলি টু ফরেনার্স। এবং একটা বিদেশে যে সেই কনটেক্সটে বাংলা পড়ানো, এই যোগ্যতাও একটা ক্যাপাসিটি বিল্ড করে। পাশাপাশি আমি আমার গ্র্যাজুয়েটদেরকে আমি গ্রো করতে দেখে, যারা FLTA, আমার মনে হয় আমাকে রায়হানা সুলতানা এবং কালচার অ্যাফেয়ার্স স্পেশালিস্টকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে। একটা জায়গায় আমি খুব কনফিডেন্ট যে সিলেকশনটা হয়, আই ক্যান সি দ্য ব্রাইটেস্ট মাইন্ডস তারা FLTA-তে যাচ্ছে। আমি আমার স্টুডেন্টদেরকে জানি, আমি যাদেরকে যেতে দেখেছি, তারা ইফ ইউ লুক এট দেয়ার কেরিয়ার ট্র্যাক অ্যান্ড এভরিথিং, প্রত্যেকেই তার স্ব জায়গায়, আমরা যদি শিক্ষকতাটা দেখি সেখানে যেমন খুবই ভালো করছে, এটার পাশাপাশি যদি আমরা অন্যান্য জায়গাগুলোতে দেখি, লিডারশিপ, রিসার্চের যে এক্সপার্টিজ ওরা ডেভেলপ করছে বিভিন্ন জায়গায়, সেটা একটা অসাধারণ দেখার মতো বিষয়। এইখানে আমার মনে হয় সুদীপ্ত রয় ছাড়া আর বাকি সবাই মোটামুটিভাবে আমার স্টুডেন্ট, সরাসরি বা ভাবে। আমার জাহাঙ্গীরনগরে যখন আমি শুরু করি, রায়হানারা হচ্ছে এক্সিট ব্যাচ চলে যাচ্ছে। আমি
আমি ওদের রায়হানাদের বেশ অনেকের সাথে আমার প্রচন্ড সখ্যতা আছে। যেটা হয়েছে যে আমি যখন জয়েন করি আমি পরীক্ষার ডিউটি পেলাম, দেখলাম যে মাস্টার্স এর পরীক্ষার ডিউটি, সো আমি ইনভিজিলেটর হিসেবে ছিলাম। কিছুদিন পরেই দেখলাম যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট শামসা মুর্তজা পরিচয় করাই দেয়, সব মিষ্টি নিয়ে আসছে ফার্স্ট ক্লাস, নোমান এবং অন্যরা সবার হাতে একটা করে হ্যাঁ। মিষ্টির প্যাকেট। আমি যখন এই ফোরামটা তৈরি করি 2014-তে, আমি সবার আগে কিন্তু রায়হানাকে ইনভাইট করছি। আমি জানি না কেউ জানে কিনা, রায়হানা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার। One of the রায়হানা মে oldest members. 2015 থেকে কিন্তু এই ফোরামে আছে। এটা এখানে Oh, অনেকে wow. অনেক আগে, আমার মনে হলো রায়হানা নিজেও জানে, আমি একটু চেক করে দেখালাম। Yeah. তো That's wonderful. Thank you, এবং sir. আরেকটা ব্যাপার হচ্ছে রায়হানার সাথে কোনো একটা প্ল্যাটফর্মে আমি কথা বলছিলাম যে আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং যেখানে এভরিবডি উইল হ্যাভ এ ভয়েস। আমাদের যে অ্যাসোসিয়েশন গুলো, যে লিমিটেশন গুলো আছে, ইয়াং লিডারশিপ, এটা এইখানেই একটা দেখা যাচ্ছে। এখানে যে আমরা আছি, এখানে সবাই কিন্তু সুদীপ্ত রয় ছাড়া এখানে বাকি তিনজনই কিন্তু আমার কোর টিমে কাজ করছে। আফরোজা কাজ করছে, শামস কাজ করছে, মামুনুর রশিদ তো ডিজিটাল ব্যানারকে লিড করছে। সো উই আর ওয়ার্কিং ভেরি ক্লোজলি। এন্ড আমি কিন্তু একটা জিনিস করি, আই পিক আপ দ্য ইয়াং লিডার্স। তখন রায়হান আমাকে বলেছিল যে স্যার আপনারা শুরু করেন, আপনারা কিছু কাজ করেন, ইউ শুড অ্যারেঞ্জ সাম ওয়েবিনারস এন্ড আদার্স। আপনাদের যখন একটা ফিজিক্যাল প্রেজেন্স হবে, উইল বি এবল টু কোলাবোরেট। এবং আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে, আমরা আসলে খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারিনি, কারণ একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন ইজ ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন, কারণ সবাই কাজ করে না, অল্প লোক কাজ করে। এই গত 3 মাসে আমরা তো এটা এতগুলো ওয়েবিনার করেছি যে এখন আমাদের পাইপলাইনে আরো ইন্টারন্যাশনাল অনেকগুলো আছে। এটার পাশাপাশি আমরা ক্যাজুয়াল আড্ডাও দিয়েছি। আমরা কিন্তু একটা মিউজিক্যাল শো করেছি, যেটা আমাদের যে শিক্ষকরা কেন গান গাবে না। এবং আমার এখনো মনে হচ্ছে আমার একটা যুক্তি তর্কে ব্যানার আমি বাংলায় লিখিয়েছি, আমি কেন বাংলায় হবে না, কেন ইংরেজি শিক্ষকরা বাংলায় কথা বলবে না, বাংলা গান করবে না, বাংলা কবিতা করবে। এবং আমাদের সেই আড্ডার একটা বিষয় হচ্ছে যে ইংরেজি শিক্ষক এত সুন্দর গান গেয়েছে, সেটা একটা দেখার মতো বিষয় হচ্ছে। যেটা আমরা লিখেছি গল্প কবিতা আসর 1, তার মানে আমরা এই আসর আরো করব। তো আমরা খুব স্যার অসাধারণ উপস্থাপনাও হয়েছে শামসের মাধ্যমে, খুবই সুন্দর ছিল। আমরা খুব রিগোরাস। স্যার আমি একটু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি এই লাইভের লিংকটা একটু আমাদের টেসল পেজে শেয়ার করি, কারণ আমার কাছে কিছু লোকজন লিখছে যে ওরা এটা পারছে না, মানে জয়েন করতে পারছে না। আচ্ছা, আমি লিংকটা এখনই দিয়ে দিচ্ছি। I can forward it to the other group. আচ্ছা, আমি কথা বলতে বলতে করে দিচ্ছি। জি জি। হ্যাঁ, এটা FLTA ওয়েবিনার যে গ্রুপটা আছে সেটাতে অলরেডি আমি লিংকটা দিয়ে দিয়েছি। I think you can actually just click it and you all have the link যে আমাদের। আচ্ছা, এটার পাশাপাশি আমার মনে হয় আমাদের টিসল ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট যারা করে এসছে, ওদের সামাজিক দায়বদ্ধতার দিকটাও আমরা দেখতে পারি। ওরা প্রত্যেকেই বিভিন্ন ফোরামে কাজ করে এবং আমি সবাইকে দেখতে পেয়েছি। মানে আমার শামস তো আমার একদম সেই অনার্সের ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্ট, মাস্টার্স এখনো আমি আসলে ওর সাথে কাজ করি। ওকে যখন ব্র্যাকে নিয়ে আসা হলো, ব্র্যাকের ও যে ট্রান্সফরমেশন করেছে সেটা দেখার মতো। মানে ব্র্যাকে সেই চেস ক্লাবটা তৈরি করা। এবং আমি একসময় দিল্লি ইউনিভার্সিটিতে চেস চ্যাম্পিয়ন ছিল, ও জেনে শুনে আমাকে ধরে নিয়ে আসলো। and I had a wonderful time playing with the vice chancellor of ব্র্যাক ইউনিভার্সিটি, যিনি একসময় খুবই বিখ্যাত প্লেয়ার ছিলেন, এবং আমরা ড্রতে শেষ করি আর কি। সেই চেস ক্লাবটাকে সাস্টেইনও করেছে, যে শাম চলে যাওয়ার পরে যে চেস ক্লাবটা কি বন্ধ হয়েছে তা না, ব্র্যাক চেস ক্লাবটা চলছে। এবং ও চলে আসায় অন্যান্য ছোট ছোট ক্লাবগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে রেখে এসছে। এবং প্রত্যেকে আমি আফরোজা সম্পর্কে জানি, আফরোজা ইন হার ক্যাপাসিটি সে গান করছে, সবসময় কবিতা আবৃত্তি করছে, সবাইকে প্রচন্ড ডিফিকাল্ট টাইমের মধ্যেও এন্টারটেইন করে। আমি আমার গ্র্যাজুয়েটদেরকে একটা কথা বলতে চাই যে এই গ্রেট অপরচুনিটি তোমরা কখনো মিস করো না। মানে এই টাইমটা, যতটুকু সময় তুমি যদি কখনো সিলেক্টেড হও, তোমার যে এক্সপোজারটা হবে, ইট ইজ আনবিলিভেবল। আমি ইউকেতে ব্রিটিশ কাউন্সিল একটা ফেলোশিপে আই ওয়াজ দেয়ার ফর 4.5 months। আমার মনে হয় এই 4.5 months এর রিসার্চ যে এক্সপেরিয়েন্সটা আমার হয়েছে, সেটা আমার হয়তো 4 বছরে হয়নি। এগুলি কিন্তু আমাদের যে লিমিটেশন গুলো বাংলাদেশে আছে, যেখানে আমরা হয়তো রিসার্চ এবং জার্নাল ইত্যাদি অ্যাক্সেস করতে পারি না, যখন আমরা বাইরে যাই তখন আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু এটা আমরা কাজে লাগাতে পারি। তো আমি শুধু একটা জিনিস জানি যে খুব তাড়াতাড়ি FLTA এর অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে, এখন থেকে আরো কিছুদিন পরে 30 তারিখে শেষ হয়ে যাবে। আজকের আলোচনায় আমি যতটুকু বুঝতে পারি, শামসের যে আয়োজনটা করেছে তাতে
অ্যাপ্লিকেশন এবং অন্যান্য রিলেটেড যত তথ্যগুলো আছে, আমার এখানে যারা দর্শক এবং যারা আমাদেরকে এখন লাইভে দেখছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনাদের যে ধরনের কোয়েশ্চেনগুলো থাকলে এখানে দে আর দ্য রাইট পিপল টু গিভ ইউ দি অ্যান্সার। আপনি নিজেও যদি আবেদন করার জন্য যোগ্য না হন, ইউ হ্যাভ ইয়াং পিপল এবং আপনি অনেকে পরিচিত আছে যাদেরকে আপনি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে একটু বলতে পারবেন। আমার মনে হয় আমি অনেক কিছুই বললাম। আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি স্পেশালি রায়হানাকে অসংখ্য ধন্যবাদ যে প্ল্যাটফর্মে আসার জন্য, আমার সকল স্টুডেন্ট যারা আছে এবং সুদীপ্ত রয় অ্যান্ড শামসকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমি আশা করছি যে এটা একটা এক্সটেনশন হতে পারে। আমরা কিছুদিন পর আমেরিকান সাথে আমরা কিছু একটা একাডেমিক ডিসকাশন করাতে আসতে পারি এবং উই হ্যাভ লট অফ কোলাবোরেশন। আমাদের প্ল্যাটফর্মে এই মুহূর্তে কাউন্ট করছি দেয়ার আর 25 পিএইচডি। আমার মনে হয় আর কোনো প্ল্যাটফর্মে এত পিএইচডি ধারী লোক আছে, এত শিক্ষিত এবং ডেডিকেটেড। তো এর সাথে আমি এখন শামসের কাছে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। শামস প্লিজ। আর সবাইকে বলছি যে আমাদের একটা লিংক আছে ফেসবুক থেকে, ইচ্ছা করলে ওয়াচ পার্টি দিয়ে শেয়ার করা যাবে। আমি লিংকটা আমাদের গ্রুপে অলরেডি শেয়ার করেছি, আপনারা ইচ্ছা করলে ক্লিক করলে শেয়ার করে দিতে পারেন, ওটাই একটা লিংক। অনেক ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। আমার মনে হয় যে আজকের ওয়েবিনারের একটা অন্যতম বড় স্ট্রেংথ হচ্ছে যিনি এই প্রোগ্রামটি দেখেন, রায়হানা আপা, তিনি আমাদের সাথে আছেন এবং আমরা চারজন এফএলটি যারা এই প্রোগ্রামটাকে সরাসরি দেখে এসেছি তারা আমাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করতে পারবো। সো ইট উইল বি এ কমপ্লিট এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান। সো সবাইকে আমি অনুরোধ করব যে খুব ভালো মতো শোনার জন্য এবং আমাদেরকে কোনো প্রশ্ন থাকলে, এটা অনেক বড় একটা সুযোগ রায়হানা আপা এবং আমাদের ফর্মার এফএলটিদের কাছ থেকে এটা জানার জন্য। তো আমি এখন সরাসরি রায়হানা আপার কাছে চলে আসি। সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি একটু প্রোগ্রামটার। হ্যাঁ আপা, আপনি বলতে পারেন। আচ্ছা, আমি শেয়ারটা ঠিক করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু থ্যাংক ইউ সো মাচ। রায়হানা, একটু সবাইকে একটু বলি, আমাদের অডিয়েন্সরা বলছে যে স্পিকার তাকে ছাড়া বাকিদের একটু মাইক্রোফোনটা একটু মিউট করতে বলছে, সো দ্যাট উই ক্যান হিয়ার দ্য স্পিকার লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। শিওর। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, ইটস ক্লিয়ার একদম। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, ওকে, তো সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমরা যেহেতু এই প্রোগ্রামটা আসলে বাংলা শেখানোর জন্য আমেরিকান স্টুডেন্টসদেরকে, তো আমরা চেষ্টা করব বাংলায় কথা বলার জন্য। কিন্তু আমি যেহেতু প্রোগ্রামটা ম্যানেজ করি, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে থেকে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে আমরা মোড অফ প্রেজেন্টেশন, দ্য ল্যাঙ্গুয়েজ কি হবে আর কি। তো আমরা চাচ্ছি বাংলাই বলতে, কিন্তু প্রোগ্রামেটিক দিক দিয়ে কথা বলতে গিয়ে হয়তো আমি কিছু ইংরেজি ব্যবহার করব, তো সেটার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো শুরু করার আগে আমি ধন্যবাদ জানাতে চাইবো টিসল বিডিকে, অবশ্যই সাইদুর রহমান স্যার এবং আমার এফএলটিএ বাহিনী, দোহা, মামুনুর, সুদীপ্ত এবং আফরোজাকে। দোহা বলছিলেন যে আজকের প্রোগ্রামের স্ট্রেংথ যে আমাদের প্রোগ্রাম যে ম্যানেজ করেন সে আছেন, বাট আমার কাছে যেটা মনে হয় আমাদের প্রোগ্রামের আজকে স্ট্রেংথ হচ্ছে আমার এফএলটিএ বাহিনী আমার সঙ্গে আছে, যারা আসলে আমি যে অনুষ্ঠানটা নিয়ে যেভাবে বলবো সেটাকে ওরা সাপোর্ট দেওয়ার জন্য একেবারেই সদল বলে হাজির আছে এবং তারা ফিজিক্যালি তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে, যাতে আপনারাও যারা শুনছেন আজকে আমাদেরকে বা দেখছেন আমাদেরকে, তারা আগ্রহী হতে পারেন এবং আপনারা জানবেন যে আসলেও এই প্রোগ্রামটা নন ডিগ্রি হলেও কিভাবে আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্টে আপনাদেরকে সাহায্য করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ সাইদুর রহমান স্যার আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং এট দ্য সেম টাইম আমাদের আজকে মডারেটর আছে দোহাকে আমি অবশ্যই অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাইবো, কারণ ও না থাকলে হয়তো এত সুন্দর করে এত সাজানো গোছানো ভাবে আমরা আজকে আসতে পারতাম না। হ্যাঁ, তো আমি রায়হানা সুলতানা, আমি আমেরিকান এমবাসিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস এবং একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামসটা ম্যানেজ করছি, যার অন্যতম একটা অংশ হচ্ছে ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম, অ্যান্ড FLTA Fulbright Foreign Language Teaching Assistant Program is one of the major flagship exchange programs
programs that we operate from the US Embassy Dhaka. আপনারা যারা FLTA নিয়ে জানেন না তাদেরকে জাস্ট জানাতে চাচ্ছি যে Fulbright Foreign Language Teaching Assistant Program is a beautiful opportunity for early career English teachers and also for teachers coming from related fields, যেখানে আমরা বলছি জার্নালিজম এবং মিডিয়া ডিপার্টমেন্টে যারা পড়াচ্ছেন কিংবা যারা বিভিন্ন অর্গানাইজেশনে বাংলাকে অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াচ্ছেন। আমি একটু পরিষ্কার করে বলতে চাচ্ছি, নট অ্যাজ আ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য না, বরং বাংলা ভাষা হিসেবে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা হিসেবে বাংলাকে যারা পড়াচ্ছেন বিভিন্ন সংস্থায়, তারাও এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য উপযোগী। তো এবং এই ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটা একটা নন ডিগ্রি প্রোগ্রাম এবং এটি 9 মাস লম্বা একটি প্রোগ্রাম, যেখানে আপনি আমেরিকায় গিয়ে বাংলা ভাষা তো শেখাচ্ছেনই ফরেন স্টুডেন্টদেরকে, এবং সাথে সাথে আপনারাও সেখানে যে বিশ্ববিদ্যালয়ে আপনারা বাংলা ভাষা শিক্ষা দেবেন সেখানে আপনারা সুযোগ পাচ্ছেন 4টা কোর্স নেয়ার। মানে আপনিও একজন স্টুডেন্ট হিসেবে সেখানে কোর্স নিতে পারবেন এবং আপনি জানতে পারবেন, আপনি আপনার মানে জ্ঞানটা বৃদ্ধি করতে পারবেন অফকোর্স। হ্যাঁ, তো সেটা থাকছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা ফুলব্রাইট FLTA প্রোগ্রাম আপনাকে দিচ্ছে, যে সবচেয়ে বড় সুযোগ, সেটা হচ্ছে কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে আপনি বাংলাদেশের ভাষা এবং সাহিত্যকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দিস প্রোগ্রাম, যেখানে আপনি একজন শিক্ষক হিসাবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে। আপনি শুধু আমেরিকান ছাত্র না, ওখানে অন্যান্য যে ফরেন স্টুডেন্টসরা আছে তাদেরকেও আপনি বাংলা ভাষা শিক্ষা দিতে পারছেন। অ্যান্ড দ্যাটস দ্য ইউনিক কোয়ালিটি অফ দিস প্রোগ্রাম আমি বলবো। আমরা তো অনেকগুলি এক্সচেঞ্জ প্রোগ্রাম অপারেট করি ফ্রম দ্য এমবেসি, বাট এইটা একমাত্র প্রোগ্রাম যেখানে আপনারা একজন শিক্ষক হিসেবে যাচ্ছেন, যেখানে আপনি একটা সুযোগ পাচ্ছেন নিজের ভাষা এবং সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একজন কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে আপনি কাজ করতে পারছেন। তো আমার যে FLTA যারা অ্যালামনাই আছেন তারা এই বিষয়ে আরো অনেক কিছু বলবেন। আমি ওইদিকে না গিয়ে আমি খুব সংক্ষেপে আমাদের যে প্রোগ্রামের যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো নিয়ে আসলে কথা বলবো। তো আমি যদি প্রথমেই এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস নিয়ে বলি, তো আমি শিওর আপনারা আমাদের অ্যানাউন্সমেন্টটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আমাদের US Embassy ঢাকার ওয়েবসাইটে যান, which is bd.usembassy.gov, ওখানে গেলেই আপনি স্টুডেন্ট প্রোগ্রামের আন্ডারে এই প্রোগ্রাম অপরচুনিটিটা দেখতে পারবেন। আমরা অবশ্যই এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে হয়তো লিংকটাও শেয়ার করে দিতে পারি গ্রুপে, তাই না দোহা? I think আমরা এটা করতে পারবো। তো আপনারা যদি ওখানে যান, আপনি you will get to see the the whole announcement। আপনি একেবারে আমাদের eligibility requirement থেকে কি আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে সে সম্পর্কেও বলা আছে। তো আমি তারপরেও ছোট্ট করে বলে নিচ্ছি। সো যেমন শুরুতেই বললাম, এই প্রোগ্রামটা আসলে আর্লি ক্যারিয়ার, মানে একদমই যারা 5 বছরের নিচে অভিজ্ঞতা সম্পন্ন ইংরেজি ভাষার শিক্ষক কিংবা রিলেটেড ফিল্ডস বলতে আমরা বলছি জার্নালিজম এন্ড মিডিয়া, অথবা আপনি যদি আমেরিকান স্টাডিজ পড়ান কিংবা যেটা বলেছি আগে যে বাংলাকে বিদেশি ভাষা হিসাবে কোনো ইনস্টিটিউটে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত। আচ্ছা, এরপরে হচ্ছে অবশ্যই আপনাকে 4 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে। মাস্টার্স না থাকলেও চলবে। আপনার যদি 4 বছরের অনার্স কমপ্লিট করা থাকে, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম। হ্যাঁ, এবং সবচেয়ে মিনিমাম রিকোয়ারমেন্টস আমরা বলি যে একজন আইডিয়াল ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাট লিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আ ফুল টাইম ক্যাপাসিটি। ঠিক আছে? আচ্ছা, আর অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন, যে সময়টা আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করছেন এবং সিলেকশন হওয়া পর্যন্ত, ইউ হ্যাভ টু বি রিসাইডিং ইন বাংলাদেশ। আপনাকে বাংলাদেশে অবস্থান করতে হবে। হ্যাঁ, এবং আপনার কোনো ডুয়াল সিটিজেনশিপ থাকা যাবে না। সেটা আপনাকে অবশ্যই একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, এন্ড এট দ্য সেম টাইম আপনি যদি আমাদের অ্যানাউন্সমেন্টটার দেখেন ভালো মতো, অবশ্যই আপনাকে একজন প্রফেশনালি ম্যাচিউরড পারসন হতে হবে, বিকজ এই প্রোগ্রামটা, যেখানে আমি যেটা বলেছিলাম যে দ্য ইউনিকনেস অ্যাবাউট দিস প্রোগ্রাম ইজ আপনি একজন শিক্ষক হিসেবে যাচ্ছেন। আপনি যখন একজন ছাত্র হিসেবে যান তখন আপনার কাছে একরকম এক্সপেকটেশনস থাকে, কিন্তু যখন আপনি একজন শিক্ষক হিসেবে যাচ্ছেন একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে, আপনি আপনার দেশের ভাষা এবং সাহিত্যকে উপস্থাপন করছেন, তো আপনার কাছ থেকে একটা অন্য রকমের এক্সপেকটেশনস থাকে, একটা আশা থাকে আমাদের দিক থেকে। তো এই জন্য আমরা চাই যে ইউ হ্যাভ টু বি kind of showing a minimum level of professionalism and kind of dependability and integrity.
আচ্ছা, তো এটা গেল আপনার রিকোয়ারমেন্টস, মানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস কারা অ্যাপ্লাই করতে পারছেন। হ্যাঁ, তো আমি অনেকেই সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমি কলেজে পড়াচ্ছি, হ্যাঁ, আমি কি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে এলিজিবল কিনা। হ্যাঁ, তো আনফরচুনেটলি না, এটা আসলে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করছেন তাদের জন্য এই প্রোগ্রামটা আসলে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এখন আমরা এখন লেটস গো টু দি লাইক দ্য মোড অফ দ্য অ্যাপ্লিকেশন। এটা হার্ড কপি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড করা হয় না। উই আর অপারেটিং টোটালি অনলাইন। এইটা আমরা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছি। সো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দিস প্রোগ্রাম। সো এখানে আপনি যদি যান একটা লিঙ্ক দেখতে পারবেন, এখানে apply.iie.org। সো এই লিঙ্কে ক্রিয়েট করে এই লিঙ্কে আপনাকে ভিজিট করতে হবে। ইউ হ্যাভ টু কাইন্ড অফ ক্লিক অন দিস লিঙ্ক, এন্ড দেন এখানে আপনি যখন যাবেন তখন আপনাকে এরা একটা অনলাইন পোর্টালে নিয়ে যাবে, যেখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাকে ডিসক্রাইব করা থাকবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। বেসিক্যালি আপনাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে এবং একটা লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে, এবং ওখানে তারপরে আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশনে এন্টার করেন, আপনার অনেকগুলো স্টেপস আছে, সেই স্টেপসগুলো নিয়ে আমি একটু পরেই বলছি। তো বেসিক্যালি একটা অনলাইন অ্যাপ্লিকেশন কোনো হার্ড কপি আমরা অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, তো এই লিঙ্কটা সেই ক্ষেত্রে মানে আপনাকে সাহায্য করবে টু গো টু দি like say authentic page where you can kind of submit the application. আচ্ছা, আর অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে কিভাবে? আপনি যদি ওই লিংকে যান, এবং ইভেন আমাদের ওয়েবসাইটেও জাস্ট তার নিচে লেখা আছে ডিটেইলড অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস আর अवेलेबल হিয়ার। হ্যাঁ, এখানে একটা ইনস্ট্রাকশন আছে। তো আমরা বলি যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন ভাবছেন, সো দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ আপনি এই ইনস্ট্রাকশনটা ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, গো থ্রু ইট, খুব ভালো মতো পড়বেন, এবং পড়ার পরে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, we have our support, আমরা আছি ওখানে, আমাদের ইমেল অ্যাড্রেস ওখানে দেওয়া আছে। সো আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি সরাসরি আমাদেরকে লিখতে পারেন, ফোন করতে পারেন, যে কোনো বিষয়ে, হ্যাঁ, মানে এই অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোয়েরি থাকলে। তো আপনি অনলাইন ক্রিয়েট করলেন লিঙ্ক, তারপর আপনি গেলেন এবং আপনি দেখলেন যে আপনার কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা সামারিও দেওয়া আছে, 3 লেটার্স অফ রেফারেন্স, যেটা আবার হচ্ছে এই রেফারেন্স লেটারগুলো আপনাদেরকে অনলাইন সাবমিট করতে হবে। হ্যাঁ, এবং এই ব্যাপারে আমি অনেক কোয়েশ্চেন পাই, অনেক কোয়েরিজ আসে যে কিভাবে আপনারা অনলাইন রেফারেন্স লেটার সাবমিট করবেন। সো এটাও খুবই সহজ। ওখানে আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটা ক্রিয়েট করছেন, আপনি যখন ওখানে যাবেন দেখবেন যে ওখানে রেজিস্টার ইউর রেকমেন্ডার্স একটা ট্যাব আছে, যেখানে আপনি আপনার রেকমেন্ডারের ইমেল অ্যাড্রেসটা দেবেন। সে ফর এক্সাম্পল, আই এম শিওর আ লট অফ পিপল উইল বি কামিং টু সাইদুর স্যার ফর রেকমেন্ডেশন। হ্যাঁ, তো তখন কি করতে হবে? আপনাকে জাস্ট সাইদুর স্যারের ইমেল অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিতে হবে, এন্ড দেন he will receive an auto-generated email from the portal that someone has registered him or her for their recommendations, and then they will kind of complete a certain template and then submit it. So reference letter টাও অনলাইনই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চাচ্ছি টেস্টেড কপিস অফ একাডেমিক ট্রান্সক্রিপ্টস এন্ড সার্টিফিকেটস। হ্যাঁ, এবং এখানে দেখেন, এখানে লেখা আছে যে পোস্ট সেকেন্ডারি। হ্যাঁ, সো মানে আপনার সেকেন্ডারি লেভেলের পরের সেগুলো ইন্টারমিডিয়েটটা দিতে পারেন, বাট বেসিক্যালি আমরা আপনাদের ব্যাচেলার্স এন্ড মাস্টার্স এর সার্টিফিকেটস এবং ডকুমেন্টেশনস গুলো দেখতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আপনি আরেকটা দেখবেন যে ভ্যালিড টোফেল অর আইএলটিএস স্কোর ইফ অ্যাভেলেবল। হ্যাঁ, তো ইউজুয়ালি আমাদের যেটা হয়, ইফ উই ওয়ার ইন আ নর্মাল সিচুয়েশন, আমরা সবসময় আমাদের ফুলব্রাইট ক্যান্ডিডেটসদের কাছ থেকে একটা ভ্যালিড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর আশা করি, যে when they would apply, they would submit their scores, but only because of the COVID situation, যে প্যান্ডেমিক মানে সিচুয়েশন এখন আমরা আছি, এই অবস্থার কারণে আমরা এমবেসি থেকে একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, এবং এই বছর আমরা শুধুমাত্র এই বছর আমি বলবো, আমরা ক্যান্ডিডেটসদের কাছে ভ্যালিড টোফেল বা স্কোর চাচ্ছি না ডিউরিং অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে দিতে হবে, ইউ উইল হ্যাভ টু সিট ফর আইএলটিএস অর টোফেল, বাট ইউ ক্যান ডু ইট লেটার। সো এটার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আসলে পরবর্তীতে বলবো ভাবছিলাম, বাট আমার মনে হয় এবার বলে দিই, যেহেতু আপনাদের ভ্যালিড টোফেল আর আইএলটিএস স্কোরটা এখন দিতে হচ্ছে না, আপনারা ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনাকে এলিজিবল হওয়ার জন্য what you have to do is you have to really focus on the essays that you are writing. হ্যাঁ, আপনারা যে এসওপিটা লিখবেন, যে কোয়েশ্চেন আনসারস গুলো থাকবে, সেগুলো আপনাকে কিন্তু অনেক ভালো করে এবার করতে হবে, বিকজ ওইগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু এবারে শর্ট লিস্টিংটা হবে বা
স্ক্রিনিংটা হবে। হ্যাঁ, আচ্ছা, সো দ্যাট ওয়াজ এ টিপ আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ, এবং আমি ওটা বলে দিয়েছি। আচ্ছা, তো বেসিক্যালি দিস ইজ অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। ইটস অনলাইন, দেয়ার ইজ আ লিঙ্ক, ইউ হ্যাভ টু গো দেয়ার। আপনাকে যে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার রেকমেন্ডেড যারা তাদেরকে ওখানে রেজিস্টার করাতে হবে। তারপরে আপনাকে ইউ উইল ফাইন্ড সাম কোয়েশ্চেন্স। আপনাকে হয়তো আমরা জিজ্ঞেস করবো যে আপনি কিভাবে ভাষা শিক্ষা দিতে চান। দেয়ার উইল বি সার্টেন কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ টু আনসার, এবং ইউ হ্যাভ টু বি ভেরি অথেন্টিক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আপনার একেবারেই মানে প্রেশারাইজ করা যাবে না। হ্যাঁ, আমরা এটা কিন্তু এই বিষয়ে আমরা ভীষণ রকমের মনোযোগী, যত্নবান, যে যারা একদম অথেন্টিক লেখা লিখছে তারাই কিন্তু এই প্রোগ্রামটাতে যাওয়ার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর আমি বলে দিয়েছি রিকোয়ার্ড ডকুমেন্টস কি আছে। এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি পরে সেই কোয়েশ্চেনগুলো নেব, কারণ আমার রিয়েলি আমাদের সঙ্গে আমার আরো 4 জন এফএলটি অ্যালামনাই আছেন। দে আর ওয়ান্ডারফুল, দে আর ইগার টু স্পিক উইথ ইউ। আমি রাদার ওদের কাছে এখন চলে যাব, অনেক কথা বলেছি, আর ইটস আ লট অফ ইনফরমেশন টু কাইন্ড অফ টেক ইন। সো ইফ আই মিস এনিথিং এন্ড ইফ ইউ হ্যাভ ফার্দার কোয়ারিজ, ইউ জাস্ট ফিল ফ্রি টু রাইট টু মি। আমাকে ইমেল করবেন, আমি ইমেল অ্যাড্রেসটা পরে আমরা শেয়ার করে দিব। সো ওভার টু দোহা। আই বিলিভ আই হ্যাভ কভারড প্রিটি মাচ এভরিথিং। হ্যাঁ, আর এরপরে আমি পরে হয়তো বা আপনাদের কোয়েশ্চেন থাকলে তখন বলবো, কিংবা সামারিতে গিয়ে যদি আমি কিছু মিস করি আমি বলবো। ঠিক আছে? অনেক দ্রুত বলেছি কি? না, অনেক ধন্যবাদ আপা, অনেক সুন্দর করে আচ্ছা। গুছিয়ে বলার জন্য। আমরা এই লিংকটাও শেয়ার করে দিব আমাদের কমেন্টে, যাতে করে সবাই এটা ফলো করতে পারে। আমি অবশ্যই এগ্রি করি যে অনেক ইনফরমেশন এবং অনেক সময় নিয়ে ধৈর্য ধরে সেটাকে করে তারপরে অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করতে হবে। স্পেশালি আমার মনে আছে যে আমি প্রায় 1 মাস সময় নিয়েছিলাম এই অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করতে, বাট এখনো সবার জন্যই সময় আছে। এখনো অনেক দিন বাকি, সুতরাং সবাই ধৈর্য নিয়ে সেটি করতে পারেন। তো আমরা এখন একটু সুদীপ্ত দার কাছে চলে আসতে চাই। তো সুদীপ্ত দা ছিলেন আসলে সবার জীবনে কাউকে না কাউকে পথ দেখাতে হয়। সুদীপ্ত দা ছিলেন আমার জন্য সেরকম একজন মানুষ। একদিন আইইউবিতে আমরা সহকর্মী ছিলাম। একদিন অফিসের পরে সুদীপ্ত দা এসে বললেন যে তোমার তো এটাতে অ্যাপ্লাই করা উচিত, এবং উনি আরো অনেক ইনফরমেশন আমাকে দিয়েছিলেন সে ব্যাপারে। এবং আমি যেটা বলবো যে সুদীপ্ত দা অনেক ভালো করেছেন এজ অ্যান এফএলটি হিসাবে। শুধু তাই নয়, তিনি এফএলটি এর বাইরেও তিনি কিন্তু ঠিক পরের বছর থেকেই ওনার পিএইচডি শুরু করতে পেরেছিলেন। এবং সেই অভিজ্ঞতা এবং সার্বিকভাবে সবার জন্য সেই এক্সপেরিয়েন্সটাকে তুলে ধরা এবং পরামর্শ দিতে একটু অনুরোধ করবো সুদীপ্ত দাকে। ধন্যবাদ শামস। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি আসলে আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে জাস্ট নিজের গল্পটা একটু বলতে। আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে সবার জন্য। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ইংরেজিতে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পরে আমি বাংলা পড়াতে শুরু করলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 2009 থেকে। 2009 থেকে যখন আমি পড়ালাম তখন দেখলাম যে এই এফএলটিএ নামে একটা প্রোগ্রাম আছে যেখানে মানুষ অ্যাপ্লাই করছে, আমাদের কলিগরা অ্যাপ্লাই করছে এবং সেখানে পড়াতে যাচ্ছে, তারপর সেখান থেকে পড়ে আসছে, এবং তারা খুব খুব হাইলি রেকমেন্ড করছে এই প্রোগ্রামটাকে। তো আমি এটা নিয়ে একটু জানার চেষ্টা করলাম এবং আমার কাছে খুব মজা লাগলো জিনিসটা। বাহ, আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে গিয়ে বাংলা পড়াতে পারছি আমেরিকানদেরকে, এই জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছিল। তো সেই কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমার সেশন ছিল 2011-12, অনেকদিন হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবং আমি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ব্লুমিংটন নামে একটা শহরে। সেখানে গিয়ে আমি বাংলা পড়িয়েছিলাম, যেখানে পরে আবার সাকিন গেল আর কি, শামস গেল আর কি ওখানে। তো আমি যখন এফএলটিএ প্রোগ্রামটার সাথে যখন পরিচিত হচ্ছি এবং কিছু কিছু বাংলাদেশে বসে আমি আমেরিকান স্টুডেন্টকে পড়াচ্ছিলাম আইইউবিতে, তো তখন আমি আমেরিকান এডুকেশন সিস্টেম সম্পর্কে একটু একটু করে জানা শুরু করলাম। এবং আমরা দেখা শুরু করলাম যে ওখানের আন্ডারগ্র্যাড স্টুডেন্টরা কেমন করে পড়াশোনা করে, তারপর ওখানে যারা মাস্টার্স পড়ছে এবং যারা পিএইচডি করছে তাদের পড়াশোনার ধরনটা কিরকম, এটা আমি আস্তে আস্তে জানা শুরু করলাম। এবং তখন আমার একটা ধারণা তৈরি হলো যে বাহ, এদের এডুকেশন সিস্টেমটা তো খুব মজা মনে হচ্ছে, খুব সুন্দর সুন্দর মনে হচ্ছে, তাহলে আমি একটা ডিগ্রি নিলে কেমন হয়। তো আমার আগ্রহ এবং ইচ্ছাটা কিন্তু তখন থেকে শুরু হচ্ছে। এবং তারপরে আমি যেটা করা শুরু করলাম, আমি একটু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডমিশন পেজ গুলো ঘাটা শুরু করলাম এবং দেখলাম যে কি ধরনের প্রস্তুতির আমাদের দরকার হয় মানে অ্যাপ্লিকেশন করার জন্য, ওখানে একটা মাস্টার্স অথবা পিএইচডি করার জন্য। তো আমার যেটা করতে হলো, আমি কিন্তু খুব আস্তে আস্তে একটা প্রস্তুতি নেওয়া শুরু করলাম।
আমি একটু প্রথমে সেট করে ফেললাম যে আমি ওখানে একটা পড়াশোনা করব, যদিও এফএলটি একটা নন ডিগ্রি প্রোগ্রাম। এফএলটি প্রোগ্রামের পরে আমি একটা পড়াশোনা করবো এরকম একটা ধারণা আমার তৈরি হলো, এবং আমি একটু প্রিপারেশন নেওয়া শুরু করলাম বাংলাদেশে থাকা অবস্থাতেই। তো আমার প্রিপারেশনটা কেমন ছিল, আমি ধরেন টোফেল তো আমাদেরকে দিতেই হচ্ছে এফএলটি তে অ্যাপ্লাই করার জন্য, তো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের যে টেস্টটা এটা আমাদের অলরেডি থাকছে। এরপরে আরেকটা খুব অদ্ভুত একটা পরীক্ষা দিতে হয় যদি আপনি মাস্টার্স বা পিএইচডি করতে চান আমেরিকাতে, সেটার নাম হচ্ছে জিআরই। এই পরীক্ষাটা নিয়ে অনেকেই ভয় পান, কিন্তু এটাকে যদি আপনি একটা পরীক্ষা হিসেবে দেখেন তাহলে হয়তো একটু ভীতিকর মনে হতে পারে, কিন্তু এটাকে যদি আপনি একটা কিছু শেখার বিষয়, কিছু ইন্টারেস্টিং জিনিস জানার বিষয় মনে করেন, তাহলে দেখবেন যে জিনিসটা অত কঠিন মনে হচ্ছে না। তো এফএলটিএ তে অ্যাপ্লাই করার সময়ই আমি জিআরই নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম, এবং বাংলাদেশে কিছু যেটুকু আর কি রিসোর্স পাওয়া যায় সেটুকু নিয়ে আমি কিন্তু পড়াশোনা কিছুটা চালিয়ে গিয়েছিলাম। এরপর যখন আমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে গেলাম, তখন কিন্তু আমি জিআরই পরীক্ষাটা আমেরিকায় বসে দিয়েছিলাম। তাতে হলো কি, আমেরিকার যে আপনার সুযোগ সুবিধাগুলো আছে একটা ভালো করে পরীক্ষা, কারণ এটা ওদের পরীক্ষা, তাই না, ওদের পরীক্ষা ওরাই খুব ভালো মন্দ করে অ্যাডমিনিস্ট্রেট করে আর কি। তো আমি আমেরিকাতে বসে কিন্তু পরীক্ষাটা দিয়েছিলাম, এবং আমেরিকাতে আমার যখন সেশন শুরু হয়, অর্থাৎ অগস্ট সেপ্টেম্বরের দিকে শুরু হয় সেশন গুলো পড়াশোনার, এদের পরবর্তী বছরের মাস্টার্স এবং পিএইচডির অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু তখন থেকেই অ্যাপ্লিকেশন শুরু করার একটা প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ, অর্থাৎ এটা অনেক বড় একটা প্রক্রিয়া। সেগুলো কিন্তু আমি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, এবং আমার প্রস্তুতির কারণে জিআরই পরীক্ষা এবং অ্যাপ্লিকেশন প্যাকেট গুলো আমার কাছে তৈরি করা ছিল। এবং এরপরে কি হলো, আমি যখন এফএলটিএ তে পড়ানো শুরু করলাম অ্যাজ ইনস্ট্রাক্টর, আমার কিন্তু আমি যখন ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে গেলাম, দেখলাম যে ওখানে যেসব ফ্যাকাল্টি মেম্বাররা আছে যারা আর কি ওখানে পড়াশোনা পড়াচ্ছেন আর কি, তারা কিন্তু আমাদেরকে অন্য চোখে দেখছেন। তারা দেখছেন তাদের কলিগ হিসেবে, তারা কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে আমাদেরকে দেখছেন না। হ্যাঁ, তাহলে তাতে কি দাঁড়ালো, তাতে হচ্ছে আমাদের যে কথাগুলো, আমাদের যে প্রশ্নগুলো, এগুলো তার বেশ গুরুত্ব সহকারে নিচ্ছিলেন। এরপরে আমরা যখন আমাদের প্রোগ্রামের আরেকটা সুবিধা ছিল যে আমরা পড়ানোর পাশাপাশি ক্লাসও করতে পারতাম। হ্যাঁ, নন ডিগ্রি প্রোগ্রাম, আমরা হয়তো এটাতে ডিগ্রি পাবো না, কিন্তু ক্রেডিট কোর্স নিতে পারছিলাম ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে। এবং মজাটা হচ্ছে যে আমি আমার যে পছন্দের কোর্স সেগুলো নিতে পারছিলাম। হ্যাঁ, তো সেই রকম কিছু কোর্সে আমি যখন নিজে পছন্দ করে একটা কোর্স করতে যাচ্ছি, আমার মোটিভেশনও বেশি থাকছে, এবং আমি কিন্তু খুব ভালো করে পড়াশোনা করছি। আমার একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, বা আমেরিকানদের সাথে পড়াশোনা করছি, আমাকে প্রমাণ করতে হবে যে আমি ওদের মতোই, আমি একদম ফেলনা কিছু না। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা 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 কনফিডেন্স তৈরি হয়, এবং আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ওই ক্লাসটাতে খুব ভালো পারফর্ম করি আর কি। তার ফলে আমার যে প্রফেসর ছিলেন ওখানে, তিনি বেশ খুশি হয়ে গেলেন আর কি আমার কাজ দেখে, এবং তখন তার কাছে আমি শেয়ার করলাম যে আমি একটু কিন্তু পিএইচডি করতে চাই। প্রথম দিকে আমি পিএইচডি করার চিন্তা করিনি, আমি প্রথমে মাস্টার্স করবো ভেবেছিলাম, কিন্তু উনি বললেন তোমার তো অলরেডি একটা মাস্টার্স আছে, তাহলে আবার একটা মাস্টার্স কেন করবে, তুমি পিএইচডি করো। তো তখন কিন্তু এইভাবে করে ওনার সাহসে এবং আমিও আর কি বেশ সাহস করে কয়েকটা জায়গাতে অ্যাপ্লাই করে ফেললাম। এবং খুব ভালো ফিডব্যাক আসলো বিভিন্ন জায়গা থেকে, এবং আমার যেখানে আর কি ফান্ডিং সহ আমার অ্যাডমিশনটা হলো, আমি সেখানে আর কি পরবর্তীতে চলে গেলাম, এবং আমি কিন্তু পিএইচডি কোর্সে ভর্তি হলাম, সেখান থেকে পড়াশোনা শেষ করলাম এবং পিএইচডি ডিগ্রি নিলাম। এবং তারপরে আমি একটা টিচিং ফেলোশিপ করতে আমি একটা আমেরিকার খুব ভালো একটা লিবারাল আর্টস কলেজ, কলবি কলেজ, সেখানে আমি 1 বছর পড়ালাম। এবং এখন আমি আমেরিকার রাজধানী যেটা ওয়াশিংটন ডিসিতে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়, সেখানে একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। তো দেখেন এই যে পুরো প্রসেসটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটার কিন্তু সূচনা হয়েছিল এই এফএলটি প্রোগ্রাম থেকে। হ্যাঁ, এটা কি করলো, এটা আমাকে আমেরিকান ক্লাসরুম, আমেরিকান অ্যাডমিশন প্রসেস, আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম, গ্রেডিং, এই প্রত্যেকটা জিনিসের সাথে আমাকে কিন্তু আগে থেকেই পরিচয় করিয়ে দিল। এবং আমার কিন্তু 1টা বছর সময় ছিল ওই পুরো সিস্টেমটার সাথে পরিচিত হওয়ার, এবং তারপরে সেই পরিচিতি বোধ থেকে, সেই স্কিল গুলো থেকেই কিন্তু পরবর্তী বছর থেকে যখন আমি একদম পুরোপুরি স্টুডেন্ট হয়ে গেলাম, সেটা কিন্তু আমার পক্ষে কাজ করেছে। আরেকটা জিনিস যেটা, যেহেতু আমি অলরেডি আমেরিকাতে 1 বছর পড়িয়েছিলাম আমার পিএইচডি শুরু করার আগেই, আমার পক্ষে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যখন আমি পিএইচডি করছিলাম, সেটা কিন্তু আরো অনেক সহজ হয়ে গেল, কারণ আমার অলরেডি 1 বছরের পড়ানোর এক্সপেরিয়েন্স আছে, স্টুডেন্ট ইভ্যালুয়েশন আছে, সবাই দেখছে যে আমি পড়াতে পারি। যার ফলে কিন্তু আমার পড়াশোনা চালাতে যে ফান্ডিংটা প্রয়োজন হয়েছিল, সেটা কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে সেখান থেকে কিন্তু টাকাটা আমরা পেয়ে গিয়েছিলাম।
এবং এর পরবর্তী যেটা হয়, আপনি কিন্তু ফুলব্রাইটে যখন ফুলব্রাইটের অনেক রকম প্রোগ্রাম আছে, এফএলটি তার মধ্যে একটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু ফুলব্রাইটের যে একটা বড় ওয়াইড নেটওয়ার্ক আছে, হ্যাঁ, সেটাতে কিন্তু আপনি যুক্ত হয়ে গেলেন। এটা সারা পৃথিবীব্যাপী একটা নেটওয়ার্ক। এবং আপনি হয়তো যদি ফুলব্রাইট নিয়ে একটু গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকান এডুকেশনটাকে ইন্টারন্যাশনালাইজ করা হচ্ছিল, তখনকার একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ফুলব্রাইটটা এসেছিল একটা একটা এডুকেশন ডিপ্লোমেসির মানে অংশ হিসেবে। কিন্তু এই প্রোগ্রামটাতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেক অনেক বিখ্যাত ব্যক্তিরা কিন্তু আছেন অ্যাজ এন অ্যালামনাই। তো তখন আপনি যখন নিজে অ্যাপ্লিকেশন করছেন বিভিন্ন জায়গাতে, either for your admission or for your job, that Fulbright network piece works very well for you. তো এইরকম কয়েকটা জিনিসে আমার মনে হয় যে আমার লাইফ দিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফুলব্রাইট থেকেই হয়তো আপনি যদি দেখেন যে আমার একটা আপওয়ার্ড ট্র্যাজেক্টরি যদি বলেন লাইফে, সেটা কিন্তু শুরু হয়েছিল, এবং সেটা যে এক্সপোজার লেভেলটা সেটা কিন্তু ওই ফুলব্রাইট থেকে শুরু হয়েছিল। তো আমি আপনাদেরকে যারা কি ইন্টারেস্টেড এই প্রোগ্রামটার ব্যাপারে, তাদেরকে অবশ্যই আরো এনকারেজ করবো যে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর একটু জেনে শুনে অ্যাপ্লাই করবেন। এবং যদি আপনার আর কি পড়াশোনা করার ইচ্ছা থাকে আমেরিকা বা নর্থ আমেরিকাতে কোনো একটা ইউনিভার্সিটিতে, তাহলে এই প্রোগ্রামটা আপনার জন্য একটা গেটওয়ে বা একটা ওপেনিং ডোর হিসেবে কাজ করতে পারে। আমি এইটুকু বলে আপাতত থামছি, তারপরে যদি আরো কোনো প্রশ্ন আসে আমি অবশ্যই উত্তর দিতে ভালো লাগবে আমার। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুদীপ্ত দা। হ্যাঁ সাইদ স্যার। শ্যাম, একটু জাস্ট একটু জানানোর জন্য, we have 67 participants at this moment and there are 40 questions. So আমি রায়হানাকে একটা ছোটখাটো একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই। রায়হানা, কোয়েশ্চেন গুলো একটা খুব সিম্পল কোয়েশ্চেন দিয়ে জিজ্ঞেস করেছে একজন, যদি আমার মনে হচ্ছে এটা আলোচনা কিছুটা এসে যাওয়ার কথা। ইজ দেয়ার এনি এজ লিমিট? আমাদের একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে এটা। আরেকজন জিজ্ঞেস করেছে 1.5 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবে কিনা। আমি কি কোয়েশ্চেনটা রিপিট করব? এখানে দেখা যাচ্ছে ইজ দেয়ার এনি এজ লিমিট। এবং আরেকটা কোশ্চেন আছে যে কোন প্রকার টিচিং এক্সপেরিয়েন্স ছাড়া কি করতে পারবে কিনা। এজ লিমিট, ক্যান আই অ্যাপ্লাই এক্সপেরিয়েন্স উইদাউট, এন্ড অ্যানাদার ওয়ান ইজ এক্সপেরিয়েন্স উইথ 1.5 ইয়ার্স। তিনটা কোয়েশ্চেনস, এজ লিমিট, উইদাউট এক্সপেরিয়েন্স, এন্ড থার্ড ওয়ান ওয়াজ এক্সপেরিয়েন্স অনলি 1.5। ওকে, জি জি ঠিক আছে স্যার। জি, আমি প্রথমে ওই কোয়েশ্চেনটা দেখেছিলাম, প্রশ্নটা যে এজ লিমিটটা আছে কিনা, এই প্রশ্নটা আমরা প্রায় পেয়ে থাকি। হ্যাঁ, তো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন এবং আনসারটাও ট্রিকি। সেটা হচ্ছে যে আমরা বলেছি যে an ideal candidate shouldn't have experience over like 5 to 7 years. হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে আপনার আর্লি ক্যারিয়ার বাট নট খুব বেশি এক্সপেরিয়েন্সড না। হ্যাঁ, তো এর মধ্যে বয়সটা আসলে মানে আমার মনে হয় যে এসে যাচ্ছে। তো ওইভাবে আমরা আসলে এভাবে আমরা কখনোই বয়স নিয়ে কোনো ডিসক্রিমিনেশন করি না, কিন্তু এক্সপেরিয়েন্সটা আমরা দেখছি। হ্যাঁ, যে আপনার যদি 5 বছরের বেশি এক্সপেরিয়েন্স থাকে তাহলে আমরা ভাবি যে আপনি অলরেডি আপনার মিড ক্যারিয়ারে আছেন। তো সেই জন্য তাদের জন্য আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে, অন্যান্য অপরচুনিটিস আছে। আর এই ক্ষেত্রে স্পেশালি ফর এফএলটিএ প্রোগ্রাম যেটা আমরা আসলে বলছি যে কেন আমরা মানে আপনার আর্লি ক্যারিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স বা টিচার্স ফ্রম রিলেটেড ফিল্ডস থেকে আপনার ক্যান্ডিডেটসদেরকে নিচ্ছি, কারণ ওরা ওখানে গিয়ে ইউএসএ তে গিয়ে যখন তারা বাংলা শেখাচ্ছেন, তাদের যে স্টুডেন্ট কমিউনিটিটা তারাও ভীষণ রকমের মানে ইয়াং চ্যাপস থাকে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন স্কুলেও আমরা প্লেস করি। হ্যাঁ, তো এই কারণেই আসলে আমরা চাই যে এই অপরচুনিটিটা, মানে যেহেতু একজন কালচারাল অ্যাম্বাসাডার হিসেবে যাচ্ছেন এবং এট দ্য সেম টাইম তারা শিখছে ওখান থেকে, তো আমরা চাই যে তারা যখন ফেরত আসবে বাংলাদেশে তখন তারা একটা কনসিডারেবল লেন্থ অফ টাইম, মানে একটা সিগনিফিকেন্ট টাইম তারা বাংলাদেশে থাকবে, সার্ভ করবে। তো একটা আসলে বোথ ওয়েজে বোথ কান্ট্রিকেই এটা সাপোর্ট করবে। হ্যাঁ, তো এই জন্য এজ লিমিটের ব্যাপারে আমরা ওই মানে সরাসরি কিছু বলছি না, কিন্তু আমরা চাচ্ছি যে সামওয়ান হু ইজ বিটুইন লাইক হ্যাভিং এক্সপেরিয়েন্স বিটুইন 2 to like 5 or hardly 7, they are eligible to apply. I hope that answers my that question. আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল যে 1.5 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। হ্যাঁ, পারবেন। মানে এই ক্ষেত্রে যেটা হবে, যখন আমরা দেখবো যে অনেকগুলো অ্যাপ্লিকেশনসে 2 ইয়ার্স আছে এবং তারা অনেক বেশি ভালো লিখেছে বা অ্যাপ্লিকেশনসটা বেটার, হয়তো সেই ক্ষেত্রে আমরা যারা 2 বছরের মানে এক্সপেরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করেছে তাদের দিকে বেশি যাব। বাট যারা 1.5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারাও পারবেন, তাদেরকে আমি এনকারেজ করবো অ্যাপ্লাই করার জন্য।
কারণ যেটা হচ্ছে যে আপনার by the time you are shortlisted for the program and all, so you will actually have 2 years of experience. So 1.5 is fine. আর third হচ্ছে যে without any teaching experience can you apply? Unfortunately no, because this is a program where you go as a professional. আপনি একজন প্রফেশনাল হিসেবে ইউনাইটেড স্টেটসে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন আপনি, এবং একজন শিক্ষক হিসেবে যাচ্ছেন। তো আপনার যদি শিক্ষাদানের অভিজ্ঞতা না থাকে নিজের দেশে, সেখানে একটা নতুন কান্ট্রি, একটা লাইক where you do not even speak your own language, হ্যাঁ, সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে শিক্ষাদানটা একটু কঠিন হয়ে যাবে। তো এই কারণেই আমরা চাই যে একজন ideal candidate should have at least 2 years of teaching experience. I think that answers the queries. হ্যাঁ, আমার মনে হয় যে যাদের টিচিং এক্সপেরিয়েন্স নেই তারা একটা ধারণা পেলেন যে আপনার টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে, সুতরাং ইউ ক্যান স্টার্ট ইউর থাকতে টিচিং হবে, হ্যাঁ। ক্যারিয়ার এন্ড অ্যাপ্লাই ইন আ ফিউ ইয়ার্স। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই। হ্যাঁ। হ্যাঁ, কারণ শুধু- স্যার বলেছিলেন যে অনেক স্টুডেন্ট মনে হয় আছেন যারা আসলে এই প্রোগ্রামটা নিয়ে আগ্রহী। তাদেরকে বলবো যে ঝটপট পরীক্ষা শেষ করে টিচিং এক্সপেরিয়েন্স গেইন করা শুরু করেন, বিকজ দিস উইল গিভ ইউ অ্যান আইডিয়াল প্ল্যাটফর্ম টু গ্রো। হ্যাঁ, তো সুদীপ্তদার কথার সূত্র ধরে আমি আবার একটু ফুলব্রাইট ব্যাপারটাকে এমফাসিস করতে চাই, যেটা কত বড় একটা নেটওয়ার্ক। তো আমি একটা পরিসংখ্যান জানি যে প্রায় 60 জনের মতো, 60 মতো ফুলব্রাইট অ্যালামনি নোবেল প্রাইজ পেয়েছেন, ইনক্লুডিং আওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রম বাংলাদেশ। সুতরাং এটা কত বড় একটা সফিস্টিকেটেড নেটওয়ার্ক। এবং আমি খুব গর্ব করে বলি যে আমার পৃথিবীর প্রায় মেজর সিটিতে আমার অ্যাটলিস্ট একজন করে বন্ধু আছেন। এবং এর আমি প্রমাণ পেয়েছি যখন আমি রাশিয়াতে গিয়েছি, মালয়েশিয়াতে গিয়েছি, কাতারে গিয়েছি, সব জায়গায় আমার ফুলব্রাইট ফ্রেন্ডরা আমাকে টেক কেয়ার করেছে বিভিন্ন সময়। তারা আমাকে বেড়াতে নিয়ে গেছে, থাকতে দিয়েছে, খাইয়েছে। এই নেটওয়ার্কটা সব জায়গায় কাজে লাগে। এবং আমি অনেক কোলাবোরেশন করেছি ব্র্যাক ইউনিভার্সিটির সাথে আমার ফুলব্রাইট কন্ট্যাক্টের মাধ্যমে। এখনো পার্ডু ইউনিভার্সিটিতে আমি বিভিন্ন প্রজেক্ট করি ফুলব্রাইটের মাধ্যমে। এটা অনেক বড় একটা স্ট্রেংথ হয়ে আসে আর কি। এবং আরেকটা ডায়লগ আছে যে ওয়ান্স এ ফুলব্রাইটার অলওয়েজ এ ফুলব্রাইটার। আপনি সবসময় আপনার নামের সাথে ফুলব্রাইট কথাটা যুক্ত করতে পারবেন যে ইউ আর এ ফুলব্রাইটার, নট এ ফর্মার ফুলব্রাইটার, বাট ইউ আর এ ফুলব্রাইটার, অলওয়েজ এ ফুলব্রাইটার। সো আমি এখন একটু আফরোজার কাছে আসবো। রায়হান আপা কি কিছু বলতে চাচ্ছিলেন নাকি? না, থ্যাংক ইউ। হ্যাঁ, once a Fulbrighter, always a Fulbrighter. Thank you for sharing that quote. হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো আমি একটু আফরোজার কাছে আসবো। তো আফরোজা, আমি একই বছর এফএলটি করতে যাই। আফরোজা যায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, আমি যাই ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে। তো একটা মজার গল্প দিয়ে শুরু করি। তো নভেম্বরের দিকে ক্যালিফোর্নিয়াতে আফরোজার এখানে বেড়াতে গেছি। ক্যালিফোর্নিয়াতে প্রায় 9 দিনের মতো ছিলাম। তো একটা রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টে গিয়ে আমাদের বন্ধু ছিলেন ডক্টর মলয় মৃধা, ওনার বাসায়, ওনার বন্ধুর বাসায় বেশ কিছুদিন ছিলাম। তো ওনারা একটা রেস্টুরেন্টে আমাকে খাইয়ে নিতে চান। তো তখন একজন পাশে বসেন, তো আমাদের পরিচয় জানতে চান, জিজ্ঞেস করলেন। তো আফরোজা বলছে আমি স্ট্যানফোর্ডের এফএলটিএ, আর আমি বলছি আমি আইইউতে এফএলটিএ। এটা শোনার পরে তো আর আমার দিকে ওনারা তাকানি না, শুধু আফরোজার সাথে কথাবার্তা। ও স্ট্যানফোর্ড, মানে স্ট্যানফোর্ডের তো একটা ব্র্যান্ড ভ্যালু তো পুরো ওয়ার্ল্ডে সেরকমই। তো আসলে আমার দিকে তো তাকানোর কোনো প্রশ্নই আসে না তখন। তো আফরোজার ওই অভিজ্ঞতা, স্ট্যানফোর্ডে পড়ানোর অভিজ্ঞতা আমরা শুনতে চাই। তোমার স্ট্যানফোর্ডে পড়ানো, তোমার ক্লাস করা, অ্যাজ এ স্টুডেন্ট, একজন কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে তুমি কাজ করেছো, সব মিলিয়ে পৃথিবীর অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়, তার অভিজ্ঞতা যদি তুমি আমাদেরকে বলো। অনেক ধন্যবাদ। শামস, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমি স্ট্যানফোর্ডের কথা তো বলবোই, সেই সাথে পুরো ফুলব্রাইটেরই আমি, যেহেতু আমার কলিগ এন্ড ফ্রেন্ড যারা আছে, যে শামস যেমন আছে, আমরা যেহেতু একই সময় একই সেশনে কাজ করেছি, এবং আগে পরে যারা গিয়েছে ফুলব্রাইটে এফএলটিএ প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে, তাদের সম্পর্কেও, তাদের কাজের সম্পর্কেও যেহেতু তাদের সাথে গল্প ছলে অনেক কিছু জেনেছি। তো আমি চেষ্টা করবো যে সামগ্রিক একটা চিত্র তুলে ধরতে। আমরা যখন অ্যাপ্লাই করি যে সময়টাতে, আমার মনে আছে যে ইট ওয়াজ আ জার্নি অফ 1 লং ইয়ার। পুরো প্রোগ্রামটা গুছিয়ে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে, তারপর আমরা যখন ভাইভা ফেস করলাম, এবং তারপরে যখন আমাদের ম্যাচিং, মানে ইউনিভার্সিটির সাথে, এটা যারা আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন জানতে পারবেন যে এই বিষয়গুলো কিভাবে হয়। কিন্তু আসলে কি, সিলেকশনের প্রক্রিয়াটা বেশ লম্বা, দীর্ঘ একটা প্রক্রিয়া।
এবং আমি দেখেছি যে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে যাওয়া পর্যন্ত রীতিমতো প্রায় 1 বছরের একটা ব্যাপার আছে। সেখানে প্রস্তুতিটা খুব ভালো হওয়া তো খুব জরুরি, সেই ব্যাপারে আপা অলরেডি আলোকপাত করেছেন। আমি শুরু করছি আমরা যখন চলে গেলাম। তো সাধারণত ফুলব্রাইট প্রোগ্রাম, আমার ধারণা আমার এফএলটিএ প্রোগ্রামে যাওয়ার মাধ্যমেই অভিজ্ঞতাটুকু হয়েছে, এটা আমি হয়তো বা জেনারেলাইজ করে বলতেই পারি যে ফুলব্রাইটের যে অভিজ্ঞতা, ফুলব্রাইটের যে প্রোগ্রামগুলো সেগুলো এত চমৎকার ভাবে গোছানো, মানে আপনি কিভাবে যাচ্ছেন, কোথায় থাকছেন, কখন কোথায় উঠছেন, আপনার মানে বাড়িতে যে ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা থেকে সবকিছু এত গোছানো যে আপনার সত্যিকার অর্থে সেভাবে খুব কিছু চিন্তা করার দরকার পড়বে না। আমি যে সময়টায় গিয়েছিলাম তখন সেমিস্টার ব্রেক চলছিল। সো আমি কিছুদিন অবশ্যই প্রথমে আপনি আপনার হোস্ট ইনস্টিটিউটে যখন যাচ্ছেন তখন সেখানকার অফিসিয়ালদের সাথে পরিচয় পর্বের ব্যাপারটা সেরে নিতে হবে। এবং আমিও এরকম ভাবেই আমার যারা ছিলেন মিস মনিকা এবং মিস্টার ট্রেসি, আমার সুপারভাইজার, সবার সাথে আলাপ পর্বটা সারার পরে যেটা হলো একটা লম্বা একটা গ্যাপ পেয়ে গেলাম। তো ওই সময়টাতে আমি যেটা করছিলাম, আমার যে মেটেরিয়াল গুলো তৈরি করা সেটা আমি তৈরি করছিলাম বসে বসে। একটু আগে স্যার বলছিলেন, আপাও বলেছেন যে বাংলা ভাষা পড়াতে যাওয়া অবশ্যই আমাদেরকে পেডাগজিটা জানতে হবে ভালো করে। তো আমাদের অ্যাডভান্টেজ যেটা ছিল, আমরা যারা এখানে সবাই আছি কোনো না কোনো ভাবে ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের, সুতরাং ওই ব্যাপারটা আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছিল। এবং আমি যে সময়টায় যাই তার আগে আমি বিএসএনএম তে 1.5 বছর পড়িয়েছিলাম এবং ব্র্যাকে ততদিন 1 বছর আমার হয়ে গিয়েছিল বিআইএল এ। সুতরাং আমার একটা বলতে গেলে ফাউন্ডেশন ট্রেনিং ছিল ল্যাঙ্গুয়েজ পেডাগজির উপরে, অ্যাপার্ট ফ্রম মাই এমইএলটি ক্লাসেস। সো আমি যেটা করলাম যে আমার সিলেবাস থেকে শুরু করে আমার মেটেরিয়াল গুলো বসে বসে আমি রেডি করলাম, এবং দ্য সেম টাইম আই স্টার্টেড রোমিং অ্যারাউন্ড, কাছাকাছি যে জায়গাগুলো আছে একটু ঘুরে দেখা, লাইক গোল্ডেন গেট ব্রিজ। যেহেতু আমি ছিলাম স্ট্যানফোর্ডে, আই ওয়াজ ব্লেসড এনাফ, এই বিষয়টাকে আমি সত্যিকার অর্থে আমার জীবনের বেশ ইম্পর্টেন্ট একটা সময় হিসেবে দেখি, যেটা ফুলব্রাইটের মাধ্যমে যে সুযোগটা মানে আমাদের সম্ভব হয়েছিল সেটা আসলে অন্য কোনো মাধ্যমে সম্ভব হতো বলে আমার ঠিক মনে হয় না, আমি যদি ইফ আই বি অনেস্ট। সো এরপর যেটা হলো যে আমরা যখন সেশনটা স্টার্ট করলাম, আপনারা কয়েকটা ব্যাপার খেয়াল করবেন। আমাদের ইউনিভার্সিটিগুলো আইদার সেমিস্টার সিস্টেমে রান করছে অথবা ট্রাইমেস্টার সিস্টেমে রান করছে। কেমন? সেমিস্টার এবং ট্রাইমেস্টার আমরা তো নিশ্চয়ই বুঝি। কোথাও 6 মাসের সেমিস্টার, 2টো সেমিস্টার হয়, যেমন শামসের যেটা ছিল যে 2টো সেমিস্টার ছিল, ইফ আই এম নট রং শামস, এবং আমার যেটা ছিল 3টা টার্ম ছিল আমার ইউনিভার্সিটিতে। তো কোর্স ক্রেডিট এবং অডিট করা শামস অলরেডি একটু বলেছে, আপাও বলেছেন একটু। আমার ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল কোর্স অডিট করা যেত, বিইং আ ভেরি কি বলবো টপ ক্লাস ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ডিড নট অ্যালাউ আস টু ক্রেডিট দ্য কোর্সেস, বাট স্টিল দিস ওয়াজ ভেরি রিওয়ার্ডিং বিকজ we were allowed to the class, and if we wanted we could submit the assignments. Attending exams were not necessary. এই জায়গাটাতে একটু ডিস্টিংশন হয়, কোন ইউনিভার্সিটি কোন ক্লাসে আপনি দেখবেন যে এটা ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হয়, যে হয়তো আপনাকে কোর্স ক্রেডিট করতে অ্যালাউ করা হবে, আবার হয়তো ক্রেডিট অ্যালাউ না করলেও অডিট করতে বলা হবে। এবং অডিট করছেন মানে হচ্ছে ইউ আর ডুইং অল দ্য রিডিংস, আপনি অ্যাসাইনমেন্ট করছেন, আপনি ডিসকাশনে অংশগ্রহণ করছেন, সমস্ত কিছুতেই আপনি পার্টিসিপেট করছেন, কেবলমাত্র হয়তো এক্সাম পেপারটা টার্ন ইন করছেন না। সো সেই দিক থেকে আমি বলবো যে মাই এক্সপিরিয়েন্স ওয়াজ নট লেস রিওয়ার্ডিং, বিকজ এভরি উইক প্রচুর রিডিংস থাকতো, যেগুলো অ্যাপার্ট ফ্রম মাই টিচিং অ্যাক্টিভিটিস, 2টো করে কোর্স আমি পড়াতাম, 2টো ল্যাঙ্গুয়েজ কোর্স ছিল আমার নিজের ক্লাস ছিল, বিগিনিং লেভেল বাংলা ছিল এবং ইন্টারমিডিয়েট লেভেল বাংলা ছিল, এবং শেষ কোয়ার্টারে এসে আমি একটা ডিরেক্টেড রিডিং, যেটা লিটারেচারের উপরে, ল্যাঙ্গুয়েজ প্লাস লিটারেচার, এরকম একটা কোর্স আমি পড়ানোর সুযোগ পেয়েছিলাম, যেটা কিনা লিটারেচার নিয়ে আমার একটু কাজ করার বা পড়াশোনা করার এবং করানোর সুযোগ দিয়েছিল আমাকে। তো সেদিক থেকে অডিট এবং ক্রেডিট 2টো বিষয় আছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আমি অডিট করেছিলাম, সেক্ষেত্রে আমি এক্সাম গুলো অ্যাটেন্ড করতাম না, কিন্তু আমি অ্যাসাইনমেন্টস এবং ক্লাসের রিডিংস এবং ডিসকাশন এই বিষয়গুলোতে থাকতাম। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন কোর্স সিলেক্ট করেছি নিজেদের জন্য, আমার সাথে কো ফুলব্রাইট যিনি ছিলেন, ও ফিলিপিনো, ফিলিপিন্স থেকে আসা, ও জ্যান রিচ, শামস সম্ভবত তুমি মনে করতে পারো জ্যানের কথা। আমরা স্ট্যানফোর্ডের অভিজ্ঞতাটা এমন ছিল যে কোন কোর্সটা ছেড়ে কোন কোর্সটা আসলে পড়বো, it was very difficult to decide. All the courses are so fantastically designed, so I mean, so rich. আমরা তো যেটা হয় যে ইয়াং প্রফেশনালদের এক ধরনের টেন্ডেন্সি থাকে যে
আর আপনি যদি জানেন যে আপনি নিজের পছন্দ মতো কোর্সটা পড়তে পারবেন, অবশ্যই সেক্ষেত্রে চয়েস যদি কম হয় তখন আপনি জানেন যে কি ধরনের প্রবলেম হতে পারে। তো আমাদের যেটা হতো, আমরা লাইক 6টা 7টা করে কোর্স পছন্দ করে ফেলতাম, কিন্তু মাত্র 2টো বা 3টে নেওয়া যাবে। দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর আস। সেদিক থেকে চিন্তা করলে পরে আমি প্রতি সেমেস্টারেই আমার ওই ছোট্ট 5-6টা সিলেক্টেড কোর্সের মধ্যে 2-3টে করে পড়ার সুযোগ পেয়েছি। এবং আমি বলবো যে কোর্সগুলো আমার জন্য ভালো হয়েছে বা যেগুলো আমার প্রয়োজন ছিল, প্রফেশনাল ফোকাসটা ঠিক রেখে, যেমন বাইলিঙ্গুয়ালিজম আমি ক্লাসটা করেছি, তারপর ইন্ট্রোডাকশন টু টিচিং সেটা আমি করেছিলাম, তারপর এরকম ভাবে আরেকটা ছিল এডুকেশন পলিটিক্স অ্যান্ড কালচার, আই থিঙ্ক এরকম একটা কোর্স ছিল, রিসার্চ মেথোডোলজির উপর একটা কোর্স ছিল। এরকম ভাবে আমি টোটাল 7টা কোর্স পড়েছিলাম। সো আমার এখনো মনে হয় যে আসলে কম পড়েছে, কিন্তু সত্যিকার অর্থে আপনার যে কাজের পরিধি থাকবে, বিং আ টিচার ইউ উইল হ্যাভ টু টিচ ক্লাসেস। আপনার যেহেতু মেটেরিয়াল তৈরি করার ব্যাপার আছে, ক্লাসরুম টিচিং লার্নিং এর সময় চলে যায়, সেদিক থেকে 2-এর বেশি কোর্স আপনাকে সাধারণত অ্যালাউ করা হবে না যে আপনি প্রতি সেমেস্টার নেবেন। না নেওয়াটাই আসলে ওয়াইজ। আমার অভিজ্ঞতায় পরবর্তী সময় আমি যেটা দেখলাম যে খুব বেশি আসলে লোড হয়ে যায়, কারণ আমরা হয়তো একটু লিমিটেড পড়াশোনা করি, কিন্তু ইউএস ইউনিভার্সিটি গুলোতে আমি যেটা আমার জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এখন, যে প্রচুর রিডিংস থাকে, রিডিংস গুলো শেষ করতে প্রচুর সময় নেয়, এবং বি রেডি ফর দ্যাট। সত্যিকার অর্থে জানার এবং সত্যিকার অর্থে ডিসকাশনে অংশগ্রহণ করার মতো যে একটা মানসিক প্রস্তুতি, সেটা নিয়েই যেন আপনারা সেখানে যান। তো এই জায়গাটাতে মানে জানার তো শেষ নেই। আমরা অনেকগুলো ক্লাসের ভিতর থেকে, ক্লাসে যেমন আমরা শিখতে পারি তেমনি ক্লাসের বাইরেও শিখতে পারি। সেরকম ভাবে আমি তো কোর্সগুলোর কথা বললাম যে আমি এরকম 7টা কোর্স পড়েছিলাম। প্রফেশনাল ডেভেলপমেন্টের বাইরেও কিন্তু আপনার শেখার আসলে আমার মনে হয় যে সুযোগ আছে। যেমন আমরা নতুন ভাষা শিখতে পারি। আমার ইউনিভার্সিটিতে আমার আগের বছর যিনি ফুলব্রাইট গিয়েছিলেন, শান্তনু আপা যেমন চাইনিজ ভাষা শিখেছিলেন, তো ওর কাছ থেকে আমি বোধহয় অনুপ্রেরণাটা পেয়েছিলাম। আমি স্প্যানিশে ভর্তি হয়েছিলাম, যদিও ফিরে আসার পরে আমার কন্টিনিউ করা হয়নি, বাট স্টিল ইটস আ নাইস অপরচুনিটি টু লার্ন এনাদার ল্যাঙ্গুয়েজ। আর সুদীপ্ত দা একটু আগে বলছিলেন যে ওখানে থাকতে থাকতেই এক ধরনের মানে পরবর্তী সময়কার প্ল্যানটা আমরা করি। আমি নিজেও এই জায়গাটা রিলেট করতে পারছি যে আমরা যখন ভেকেশন টাইমটা পেয়েছি, সেই রকম সময়গুলোতে আমি নিজেও আমার আরেকবার টোফেল দেওয়া, আবার একটু জিআরই প্রিপারেশন নেওয়া, এই কাজগুলো আমিও কিন্তু ওখানে বসে করেছিলাম। এবং আমি এমনকি কানাডিয়ান একটা ইউনিভার্সিটিতে, এনাদার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশনও পেয়েছিলাম। পরবর্তীতে হয়তো ফান্ডিং, আমাদের ডিপার্টমেন্টাল ফান্ডিং ছিল না বলে আমি সেই প্ল্যানটা চেঞ্জ করি আর যাইনি, ডিফার করলাম 1 বছর, পরের বছরে যাইনি। ভেবেছি যে যদি কখনো হয় সুযোগ আবার পরে হয়তো অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এই যে একটা মানে এগিয়ে যাওয়ার, এই যে সুদীপ্তদা যেটা বলে যে ট্র্যাজেক্টরি, এই ট্র্যাজেক্টরির বিগিনিংটা সত্যিকার অর্থে কিন্তু এফএলটি এটা আসলে করে দেয় আমাদেরকে একটা প্রফেশনাল হওয়ার যে ট্রেনিং গ্রাউন্ডটা, যে আসলে এরপরে নেক্সট স্টেপ কি হওয়া উচিত। আমি ভালো করে যদি কন্ট্রিবিউট করতে চাই আমার নিজের দেশে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, তাহলে আমাকে যে শিখতে হবে, এই মেন্টালিটিটা কিন্তু আমরা আসলে ওখান থেকে সত্যিকার অর্থে খুব গভীর ভাবে যেন আমাদের মাঝে আসে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো যে লার্নিং এর আরো অনেক অপরচুনিটিস আমার ছিল, প্লাস শামস এবং মামুন সবারই ছিল। আমি যেটা জানি, আমি ওদের অ্যাক্টিভিটিস গুলো ফেসবুকে দেখেছি, বিভিন্ন সুন্দর সুন্দর ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার অ্যাটেন্ড করছে, নানান জায়গায় ঘুরতে বেড়াতেও যেতে পেরেছে। তো আমি যেটা হয়েছে, স্ট্যানফোর্ডে নিজস্ব কিছু প্রোগ্রামস তো প্রতি সেমেস্টারই থাকে। আমি বলবো যে সেখানেও চয়েস করাটা একটা ডিফিকাল্ট টাস্ক, যে আমি কোনটা ছেড়ে কোন প্রোগ্রামে যাব। তা আমি একটু এই জায়গাটাতে বলবো যে সেই একই রকম একটু প্রফেশনাল মাইন্ডেড ছিলাম। আমি যেমন ইউসি বার্কলিতে টক অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আমার যে স্টুডেন্ট ছিল দিলশানি, ইন্টারমিডিয়েট লেভেল বাংলা পড়ছিল আমার কাছে। তো ও একদিন আমাকে বললো যে তুমি কি যাবে কিনা, এন্ড দেন আমরা একসাথে গেলাম। তুমি মানে হচ্ছে ইউ, যেহেতু আমরা তুমি সেই অর্থে মানে এই প্রোনাউনটা নিয়ে আমি বলবো যে ইয়ে না হতে, কনফিউজ না হতে। ওকে, সো সেখানে যাওয়া হলো। তারপর আমার যিনি কোএফএল দিয়েছিলেন জ্যান, আমি এবং জ্যান মিলে ইউসি ডেভিসে একটা ল্যাঙ্গুয়েজ সিম্পোজিয়াম অ্যাটেন্ড করতে গেলাম। তো এটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরে। ইউনিভার্সিটির ভেতরে আমাদের স্ট্যানফোর্ডের টেক ফেয়ার বলে একটা 2 দিনের ওয়ার্কশপ হয়, যেটা কিনা টেকনোলজি যে ক্লাসে আমরা ব্যবহার করবো সেটার উপরে সামগ্রিকভাবে সেটা আমরা অ্যাটেন্ড করলাম। একটা মপমি যে একটা সেমিনার অ্যারেঞ্জ করে বিভিন্ন ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড সেটা হোস্ট করেছিল, এবং সেখানে বোধহয় 2 থেকে 3 দিনের একটা বড় সড়ো সেমিনার আমরা অ্যাটেন্ড করেছি। সেটা কমপ্লিটলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের উপরে, যে আমি যে বিং আ টিচার একজন স্টুডেন্টকে যখন আমি অ্যাসেস করছি, তার ভাষাগত দক্ষতাটাকে আমি কিভাবে দেখছি, ঠিক কেমন হলে তাকে আমি বিগিনার লেভেল বলবো, ঠিক কেমন হলে তাকে আমি
ইন্টারমিডিয়েট লেভেল বলবো বা অ্যাডভান্স লেভেল বলবো, এই ব্যাপারটার পুরোপুরি যেন একটা আমাদের হাতে খড়ি হলো ওই জায়গাতে। এছাড়া তো এটা হলো যে পড়াশোনা কেন্দ্রিক বা নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট কেন্দ্রিক। এর বাইরে আমি বলবো যে কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলোতে আমি অ্যাটেন্ড করেছিলাম, ওখানে ইন্ডিয়ান কমিউনিটি ছিল, ওখানে পাকিস্তানি কমিউনিটি ছিল, ওখানে কিছু অ্যারাবিয়ান, আমাদের যে মিডল ইস্টের যে দেশগুলো আছে ওরকমও কিছু কমিউনিটিস আছে, চাইনিজ অ্যান্ড মানে হু আর নট দেয়ার, এভরিওয়ান ইজ দেয়ার। সো বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যেত যে আমি যখনই সময় থাকতো হাতে, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা হয়তো যেতাম। এমনকি ফিল্ম ইভিনিং এও আমি গেছি, একটা ফিল্ম দেখলাম এবং দেখে সেটা সম্পর্কে যখন সবাই কথা বলছে সামনে, যে সেখানেও পার্টিসিপেট করলাম। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে সোশ্যালাইজ করার একটা উপায়, বা নিজের স্পিকিংটা, আমরা বাংলাদেশে যারা থাকি কিন্তু খুব খুব ইংরেজি বলার সুযোগ পাই না, তাই না? তো সোশ্যাল স্কিল গুলো ডেভেলপ করা, এইটাও আমার কাছে খুব মনে হয়েছে যে ওয়াই নট, যেহেতু আমি ফ্রি বসে আছি, বাড়িতে বসে থাকার চাইতে তো আমার শেখাটা অনেক বেশি কাজে আসবে। তো আমি চেষ্টা করেছি আমার সময়গুলোকে ওখানে কাজে লাগাতে। তেমনি যেহেতু আমরা কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমার সুযোগ হয়েছিল আমাদের দেশের নিজস্ব ট্র্যাডিশনাল ডে যেগুলো আছে, যেমন পয়লা বৈশাখ, তেমনি ভিক্টরি ডে, তারপর আমাদের 21শে ফেব্রুয়ারি, এই দিনগুলোতে অন্য সবার মতোই আমিও কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম। সেখানে যেমন একবার একটা মুভি শো করলাম, দুদিনের একটা ফিল্ম স্ক্রিনিং প্লাস কালচারাল প্রোডাক্ট প্রেজেন্টেশন, তেমনি পয়লা বৈশাখেও করেছিলাম একটা ছোট্ট করে। তো এরকম ভাবে আবার টক বা ওয়ার্কশপ এগুলো অ্যারেঞ্জ করার সুযোগ থাকে। তো আমি আমার যারা বাংলাদেশি কমিউনিটিতে যারা ছিলেন তাদেরকে ডেকে এনে আমার ক্লাসে আমার স্টুডেন্টদের সাথে বাংলাদেশ সম্পর্কে জানানোর একটা সুযোগ তাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এরকম আরো অনেক অপরচুনিটিস ছিল, লট অফ ওয়ার্কশপ, লট অফ সেমিনার, সিম্পোজিয়ামস। ইউ উইল বি রিয়েলি কনফিউজ যে আসলে আমি কোন এটা গ্রহণ করবো, কোন সুযোগটা গ্রহণ করবো, কোন সুযোগটা গ্রহণ করব না। সেক্ষেত্রে একটু আমি বলবো যে যেটা মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে প্রপার প্ল্যানিং, নিজের ক্যারিয়ার ট্র্যাকটাকে একটু বোঝে যে আমি আসলে ঠিক কোন ইয়েতে কাজ করতে চাই, প্লাস অবশ্যই নিজের পছন্দসই কাজগুলো পাশাপাশি হবির যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আমার মনে হয় যে লট অফ অপরচুনিটিস আর দেয়ার। আমি যেমন ভলান্টিয়ারিং করতাম, গান গাইতে যেতাম, লাইক ওখানে একটা LPCH হসপিটাল বলে একটা হসপিটাল আছে যেখানে খুব ক্রনিক পেশেন্টরা থাকেন, সেখানে গান গেয়ে ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করাটা আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আমি গানটা জানি সেটা মানুষের সার্ভিসে কেন কাজে লাগাচ্ছি না। সো মিউজিক অ্যান্ড মেডিসিন এই গ্রুপটার মাধ্যমে ওটাও আমি অ্যাভেল করার চেষ্টা করেছিলাম, কয়েকটা সেশনে গিয়েছিলাম। তো আমি বলবো যে এই এক্সপিরিয়েন্সটা এতটাই রিওয়ার্ডিং ছিল আমাদের জন্য, শেখার জন্য, বোঝার জন্য, অন্য একটা দেশে নিজেকে সার্ভাইভ করানোর যে কি স্কিল গুলো দরকার সেগুলো অ্যাটেন্ড করার জন্য। আমি বাসায় রান্না ঠিক সেভাবে করতাম না, কিন্তু যখন আমি একদম ওখানে গেলাম, প্রথম 2 দিন দেখলাম যে হালকা খাবার দিয়ে চলে গেল, তৃতীয় দিন থেকে যখন আর চলছিল না, আই স্টার্টেড কুকিং। অ্যান্ড শুনতে হয়তো মজা শোনাবে, আমি মনে হয় পোলাও রান্না করা, শুটকি রান্না করা এবং কই মাছ ভুনা করা ওখানে যে শিখেছে। সো ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, সব দিক থেকে আপনাকে হাউ টু সার্ভাইভ অ্যালোন and how to find your focus, কিভাবে ফোকাস থাকা যায়, কিভাবে লার্নিং এর মধ্যে নিজেকে ব্যস্ত রাখা যায়, এবং আসলে what to learn। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি ক্লাসরুম গুলোতে থাকা মানে হচ্ছে ইটস টোটালি বিউটিফুল অপরচুনিটি। আমাদের এখানে ট্র্যাডিশনাল, এখন আমরা ঠিক মানে পোস্ট কলোনিয়াল টাইমে ট্র্যাডিশনাল ক্লাসরুমের বাইরে আমরা চেষ্টা করছি। আমরা যেমন MALT ক্লাস করতে যে দেখেছি যে আমাদের টিচারদের পড়ানোর ধরনটা হাউ ওয়াইডলি ডিফারেন্ট, নট লেকচার বেসড। ওকে, সো আমেরিকাতেও এই ব্যাপারগুলো আমি বলবো যে প্রচুর প্রজেক্ট ওয়ার্ক থাকে, প্রচুর প্রেজেন্টেশন থাকে, লট অফ ডিসকাশনস আর দেয়ার, not memorization based. So that's something really, truly learn about. And after coming back, if we can really facilitate classes that way, আমি বলবো যে সেটা যদি 10 জন স্টুডেন্টের জন্য হয়, সেটাও আমি বলবো যে একটা বেশ পজিটিভ একটা কন্ট্রিবিউশন আমাদের এই জায়গাটার জন্য। তো সেই দিক থেকে আমার যেটা মনে হয় যে নন ডিগ্রি বা ডিগ্রি প্রোগ্রাম, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, মানে given the range of experiences that we have gotten from there. And then again, একটা ভিন্ন দেশ দেখা, naturally America is very beautiful, California is very beautiful, Indiana, Georgetown, and আমি আমার সুযোগ হয় নাই নিউ ইয়র্কে যাওয়ার, বাট আই রিয়েলি হ্যাড এন ইন্টারেস্ট, কিন্তু যেতে পারি নাই ফাইনালি, সময় ছিল না আসলে শেষের দিকে আর। সো ওই সব দিক থেকে এটা খুব রিওয়ার্ডিং একটা এক্সপিরিয়েন্স ছিল। সো যারা প্রিপারেশন নিচ্ছেন এই বছর, যেহেতু আপা বলছিলেন যে আইএলস বা টোফেলের ব্যাপারটাকে একটু
অন্যভাবে একটু ফ্লেক্সিবলি দেখা হচ্ছে। সো প্লিজ রাইট ইউর essay samples very, having a ডিপ কনসেন্ট্রেশন, আসলে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে চান, অথেন্টিকলি আপনার প্ল্যানটাই প্রেজেন্ট করবেন। গুছিয়ে লেখার চেষ্টা সময় লাগে, আসলে এক একটা এসে বারবার রিভাইজ করতে হয়। ঠিক সেভাবে আপা যেভাবে বলছিলেন, একটু একটু সময় নিয়ে যদি আপনারা প্রিপারেশন নেন, আমার মনে হয় যে এটা ভীষণই কম্পিটিটিভ। মাত্র 2 জন বা 3 জন প্রতি বছর সুযোগ পায়। আমি জানি যে হান্ড্রেডস আর applicants are there waiting for this. সো আমি বলবো যে একটু সময় নিয়ে একটু প্ল্যান করে, একটু যদি টাইম, এফোর্ট এন্ড এনার্জি খরচ করে যদি আপনি মনোযোগ দিয়ে কাজগুলো করেন, তাহলে আমার মনে হয় যে আপনিও অবশ্যই নেক্সট পার্টিসিপেন্ট হতেই পারেন। আর আমি বলবো যে লাস্টলি, অবশ্যই আই ডু রেকমেন্ড দিস দিস অপরচুনিটি। This is a wonderful opportunity. You will not learn only from classes. You will learn from everything. And yeah, being a leader or being a good teacher, being a good human being, everything will start from there. Thank you so much. অনেক ধন্যবাদ আফরোজা। আফরোজাকে আমি বলি যে স্ট্যামফোর্ড থেকে স্ট্যানফোর্ড, কারণ সে স্ট্যামফোর্ড থেকে তার আন্ডারগ্রেড করেছে। আমার আন্ডারগ্রেড ছিল আমার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। তো শামস এটা সব সময় আমাকে খুব মজা করে বলতো আপা যে আফরোজা তুমি স্ট্যামফোর্ড থেকে স্ট্যানফোর্ড। হ্যাঁ, অ্যাপটা অ্যাড হয়ে গেছে, আর সব ঠিকই আছে। মাঝে আইএমএল ছিল, দ্যাট ওয়াজ দ্য another contributory. আমরা খুব গর্ব করে বলতাম যে আমাদের 2015-16-তে আমরা দুজন এফএলটিএ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে দুজনই কলিগ ফ্রেন্ড ফ্রম বিআরএল। হ্যাঁ, আচ্ছা, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই মামুনের কাছে যাওয়ার আগে। হ্যাঁ, রায়না আপা বলেন। Just before going there on Stanford, আমি জাস্ট একটু জানাতে চাচ্ছিলাম, যেহেতু ইউনিভার্সিটি বিষয়টা আসলো, যারা শুনছেন তাদের জানাতে চাচ্ছি যে আমাদের এফএলটিআররা কিন্তু একদম মানে আমেরিকার বেস্ট ইউনিভার্সিটিস গুলোতে গিয়েছে, হ্যাঁ, এবং বেস্ট ইউনিভার্সিটিস গুলোতে গিয়ে বাংলা পড়িয়েছে, হ্যাঁ। সো স্ট্যানফোর্ড, ইন্ডিয়ানা, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, এন্ড দেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। সো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে গিয়েছে। সো যদিও আমরা খুব অল্প পরিসরের প্রোগ্রামটা, মানে উই ডু নট রিয়েলি হ্যাভ আ লট অফ স্লটস, অনেকগুলো স্লটস না, কিন্তু আমাদের যে মানে এফএলটিআর আছে, এবং আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে কম্পিট করি, হ্যাঁ। এবং আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট বাংলাদেশি এফএলটিএস আর পিকড ওভার দেম সামটাইমস, হ্যাঁ। সো এবং যেখানে ওরা 2টো স্লট পায়, সেখানে আমাদের 4টা হয়, বা যখন অন্যরা একটা পাচ্ছে, আমরা সেখানে 3টা পাচ্ছি, হ্যাঁ। সো উই আর ভেরি প্রাউড অফ আওয়ার এফএলটিএস ইন দিস রিগার্ড, এবং সবচেয়ে ভালো ইউনিভার্সিটি গুলোতে যায়। এবং আফরাজি যেভাবে বললো না, যে এটা যে শুধু আপনাকে প্রফেশনালি ডেভেলপ করছে না, একজন মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবেও কিন্তু আপনি একটা খুব সুন্দর অপরচুনিটি পাচ্ছেন, একটা সুযোগ পাচ্ছেন নিজেকে প্রকাশ করার, নিজের দেশকে উপস্থাপন করার। ওভার টু দোহা। থ্যাংক ইউ। একটা প্রশ্ন এসেছে আপা, আমি কয়েকটা প্রশ্ন নিয়ে নিব মামুনের কাছে যাওয়ার আগে। মাফরুহা শিফাত তিনি লিখেছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকরাও কি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে? অনেকেই বলে থাকেন শুধু ইংরেজি ভাষা শিক্ষকরা এখানে অ্যাপ্লাই করে থাকেন। আচ্ছা, হ্যাঁ, এইটা আমি প্রথমে বলেছিলাম যে হ্যাঁ, যদি আপনি বাংলা শুধু সাহিত্য হিসেবে পড়াচ্ছেন, যদি বাংলা লিটারেচার, হ্যাঁ, তাহলে আপনি এলিজিবল না। কিন্তু আপনি যদি বাংলাকে একটি বিদেশি ভাষা হিসেবে কাউকে পড়ান, হ্যাঁ, যেমন অনেকগুলি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, যেমন আমি বলবো সুদীপ্ত যখন গিয়েছিল, হ্যাঁ, ও তখন বাংলা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বিএলআই পড়াচ্ছিল, দোহাও তখন হি ওয়াজ অলসো আ টিচার দেয়ার, হ্যাঁ। তো যেখানে তারা ফরেন স্টুডেন্টদেরকে বাংলা শেখাচ্ছিলেন, হ্যাঁ, নট এজ অ্যান ইংলিশ টিচার বাট এজ আ বাংলা টিচার, হ্যাঁ। তো তারা এলিজিবল ছিলেন। কিন্তু আপনি যদি শুধু বাংলা সাহিত্য পড়ান, তাহলে ইউ আর নট এলিজিবল, বাট ইফ ইউ টিচ বাংলা অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ টু ফরেন স্টুডেন্টস, দেন ইউ আর এলিজিবল। হ্যাঁ, একটু ট্রিকি, বাট ওইটাই, যদি শুধু সাহিত্য পড়ান, বাংলা ভাষাটাকে, মানে বাংলা সাহিত্য পড়ান, তাহলে না। যদি আপনি বাংলা ভাষাকে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে বিদেশিদেরকে শিক্ষা দেন, দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম। ধন্যবাদ রায়না আপা। কিছু অ্যাপ্রিসিয়েশন কমেন্টও আমি রিপিট করতে চাই। তিনা আপা লিখেছেন ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইয়াং টিচার্স। আকিবুর রহমান লিখেছেন a great opportunity to learn directly from FLT alumni thanks to TESOL Bangladesh. Iraz লিখেছেন TESOL Bangladesh is doing a great job indeed promoting the FLTA program as a fantastic support for the young teachers. Credit goes to Dr. Saidur Rahman sir. Then Shumi appa লিখেছেন colleagues with 2 years of teaching experience can check it. Great opportunity indeed. আরো অনেকেই প্রশংসা করেছেন। তো আমি এখন সরাসরি আমাদের মামুনের কাছে চলে আসতে চাই। হ্যাঁ, সাইদ স্যার কিছু বলবেন? একটা প্রশ্ন, মানে আমাদের আলোচনায় একটা জিনিস যে অনেকেই খুব এক্সাইটেড, আশা করছি যে অনেকেই
if they are eligible they will apply. একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছিলাম, FLTA যারা সিলেক্টেড হবে তারা কি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারবে কিনা, উইথ কিডস এন্ড ফ্যামিলি? আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনটা ইনফ্যাক্ট করেছে আমাদের একজন another star FLT, আমি বলবো FLT alumni Mohib is from Chittagong. আমি যখন ইয়েতে এমবাসিতে জয়েন করলাম, মুহিবরা সেই বছর গিয়েছিলেন, সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্যাচ, ফার্স্ট এক্সপেরিয়েন্স টু ওয়ার্ক উইথ মুহিব। এবং মুহিব কিন্তু ভীষণ ভালো কাজ করছে মানে বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের হয়ে, and he's also teaching at Access program. আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে ফর আন্ডারপ্রিভিলেজড স্টুডেন্টস। ওখানে মুহিব শিক্ষকতা করছে অলমোস্ট for I think last 7-8 years. তো মুহিব, I think he's asking these questions on behalf of others. তো FLTA প্রোগ্রামে actually unfortunately dependents are not allowed. It's just the candidates will go. কিন্তু আপনার Fulbright masters বা scholars প্রোগ্রামে we do allow dependents. Only for FLTA program, it's only the candidate will go. No dependents are allowed for this program. আমার মনে আছে যে আমার ছেলে নক্ষত্র মাত্র 2 মাস বয়স ছিল যখন আমি চলে গেছিলাম, কিন্তু এটা ভবিষ্যতের জন্য অনেক ভালো হয়েছে আমি বলবো। It's a whole lot of adjustment. আমি ওই জন্যই বলেছিলাম শুরুতে যে আমরা বলি না যে ম্যাচুরিটি আশা করি, আমরা মিনিমাম লেভেল অফ প্রফেশনালিজম আশা করি এই প্রোগ্রামটা থেকে আসলে, হ্যাঁ, যারা যাচ্ছেন, কারণ ইউ আর গোয়িং অ্যাজ টিচার্স, ইউ আর গোয়িং অ্যাজ কালচারাল অ্যাম্বাসেডার্স। তো এই যে বিভিন্ন ক্ষেত্রে যে অ্যাডজাস্টমেন্টের ইস্যুটা, এটা কিন্তু আপনাকে একজন প্রফেশনাল হিসাবে ভীষণ রকম প্রস্তুত করে আপনি যখন এই প্রোগ্রামটা পার্টিসিপেট করেন। অলসো বিং অ্যাওয়ে ফ্রম ইউর ফ্যামিলি, দ্যাট ইজ অলসো আ চ্যালেঞ্জ that you have to adjust, right? So like in every way this is a unique opportunity. True, very true. মামুন, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। হ্যাঁ, এখন মামুনের কাছে আসি। মামুন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে FLTA ছিল এবং সে ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের সহকর্মী ছিল, এবং আমার সাথে তার আরো অনেক পরিচয় আছে, সেগুলো পরে অন্য সময় হবে। মামুন, তোমার অভিজ্ঞতাতে বলো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো এখানে প্রথমে ধন্যবাদ জানাতে চাই সাইদুর স্যারকে, তারপর আমি ধন্যবাদ জানাতে চাই শামস ভাইকে। তো দোহা ভাই আমাকে ইন্সপায়ার করেছিলেন ফুলব্রাইট প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। তো দোহা ভাইকে আবার সুদীপ্ত ভাই ইন্সপায়ার করেছিলেন। তো আমরা একটা জেনারেশন এখানে আর কি হয়তো আছি আর কি। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে ফুলব্রাইটের আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। সো আই হ্যাভ এ স্লাইড টু শেয়ার। আশা করি আমাকে দেখা যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছেন। মামুনকে আমি বলেছিলাম যে মোর দ্যান একাডেমিক এক্সপেরিয়েন্স এই বিষয়টার উপর ফোকাস করতে, কারণ আমরা অনেকেই একাডেমিক এক্সপেরিয়েন্সের কথা বলেছি, অ্যাপ্লিকেশন প্রসিডিওর নিয়ে বলেছি, তারপরে আমরা কিভাবে পড়াবো সেগুলো নিয়ে বলেছি, কিন্তু FLTA এটা যে একটা কমপ্লিট এক্সপেরিয়েন্স সেই বিষয়টা সম্পর্কে মামুন অনেক কাজ করেছে, সে অনেক স্টেটে গিয়েছে, অনেক ঘোরাঘুরি করেছে, সেই বিষয়গুলো তাকে একটু তুলে ধরতে বলবো। ধন্যবাদ। আমার স্লাইডটা মনে দেখা যাচ্ছে, তাই না ভাই? সবাই হয়তো দেখতে পাচ্ছেন। ফাইন। তো আমি গিয়েছিলাম নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। তো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি কে সিলেক্ট করার পেছনে অন্য একটা কারণ হচ্ছে দ্য নিউ ইয়র্ক সিটি ইটসেলফ। ইটস এ মাল্টিকালচারাল সিটি এবং খুব ডাইভার্স কমিউনিটি আর কি। তো আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের দ্য অ্যাকচুয়াল লার্নিং অ্যাকচুয়ালি হ্যাপেন্স আউটসাইড দ্য ক্লাসরুম ওয়াল। তো আমি এই কারণে যে নিউ ইয়র্ক সিটি থেকে শেখা, পাশাপাশি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, এই দুটো অভিজ্ঞতা। আর ফুলব্রাইট FLTA এর একটা আলাদা একটা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমার যে রোলটা ছিল। তো প্রথমত আমি একজন শিক্ষক, আমি বাংলা পড়াচ্ছি আমেরিকান স্টুডেন্টদেরকে। দ্বিতীয়ত আবার আমি পড়াশোনা করছি, বিভিন্ন কোর্স নিচ্ছি, সেই হিসেবে আমি কিন্তু আবার ছাত্র, এবং হচ্ছে আমি কালচারাল অ্যাম্বাসেডর। তো আমার আসলে একটা ডাইভার্স রেসপন্সিবিলিটি এখানে আছে আর কি, তো যেটা আসলে অন্যান্য প্রোগ্রাম থেকে অনেক ইউনিক। তো আই টুক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর অ্যান্ড টু লার্ন about different cultures. তো আমি দেখতে পাচ্ছেন যে আমার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যে ফ্ল্যাগটা, আমি ফুলব্রাইট টি শার্টটা পরে আছি। তো আমি ওখানে আই ওয়াজ ফ্লাইং। তো আমি আসলে আমার পুরোটা সময় আমি আসলে উড়েছি, আমার যেটা মনে হয় আর কি, বিকজ আমার এই ফুলব্রাইট এক্সপিরিয়েন্সের পরে আমি বলতে পারি যে দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম। আমার প্রতিটা, দোহা ভাই তো একটু আগে বললেন যে পৃথিবীর প্রতিটা দেশেই, অলমোস্ট প্রতিটা দেশেই আমার একজন করে বন্ধু আছে, আমি এটা বলতে পারি। সো আই হ্যাভ এ হোম in every country in the world. তো আমি এই ফটোটা হচ্ছে আমি একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমি যখন প্রথম অ্যারিজোনাতে যাই আমাদের ওরিয়েন্টেশনে আর কি। তো আমাদের ওরিয়েন্টেশনে হচ্ছে আমাদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল বাইরে। তো এখানে সবাই ফুলব্রাইট, আমরা বিভিন্ন কান্ট্রি থেকে যারা এসেছি, এবং এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফটো। এবং হচ্ছে আমি মনে করি যে 10 বছর পরে এখান থেকে যারা ফুলব্রাইট আছেন, কেউ হয়তো নোবেল পুরস্কার পাবেন,
কেউ হয়তো স্টেটের অনেক বড় বড় পজিশনে থাকবেন। পিপল এখানে সবাই হাই অ্যাচিভিং পিপল আর কি। সো পৃথিবীর সবচেয়ে, আর ফুলব্রাইটকে আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে স্মার্টেস্ট মাইন্ড গুলো ফুলব্রাইট প্রোগ্রামে আর কি আসে। তো লার্নিং অ্যাবাউট দেয়ার কালচার, টকিং টু দেম, এবং 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 তাদের সাথে কথা বলে একসাথে ঘোরাঘুরি করে আমি যেটা আসলে বুঝতে পেরেছি যে আমাদের ভিতরে যে অনেক স্টেরিওটাইপ থাকে, যে আমরা যখন অন্য কালচারকে যখন বুঝি না, আমরা বলি যে একটা কালচার সুপিরিয়র, একটা কালচার ইনফেরিয়র। এরকম কিছু আসলে নেই। আসলে আমরা সবাই সমান, আমরা সবাই একই দুঃখে কাঁদি, আমরা সবাই একই মজার গল্প শুনে হাসি, আমরা সবাই আসলে ভিতরে একই রকমের মানুষ। তো ফুলব্রাইট প্রোগ্রামে যদি কেউ অ্যাটেন্ড করে, এত কালচারের মানুষের সাথে পরিচয় হয়, সো দ্যাট পারসন আফটার দ্য প্রোগ্রাম অর ডিউরিং দ্য প্রোগ্রাম বিকামস এ ডিফারেন্ট পারসন। আমি বলবো যে আমার প্রোগ্রাম, এই ফুলব্রাইট প্রোগ্রামে অ্যাটেন্ড করে I have grown more as a person. আমি সেটা মনে করি আর কি। তো ফুলব্রাইট প্রোগ্রামের আরেকটি যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে you can actually involve in different community service, যেখানে হচ্ছে আপনি ওদের সোসাইটিতেও আপনি বিভিন্ন কমিউনিটি সার্ভিসের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারবেন। It's a big opportunity, কারণ when you work and when you want to contribute and when you get yourself engaged in this type of work, then you actually learn more, like how the society functions, and empathy যে জায়গাটা, আমরা মানুষকে ভালো করে বোঝা, কারোর জন্য কাজ করা, হ্যাঁ, এই অনুভূতিগুলো তখন আর কি আমাদের বেশি কাজ করে আর কি। তো ফুলব্রাইট প্রোগ্রামের আমি হচ্ছে আমার এরা হচ্ছে আমার বিভিন্ন বন্ধু, আমাদের ওয়াশিংটনে হচ্ছে আমাদের কনফারেন্স হয় একটা মিডিয়ার, প্রত্যেক যারা ফুলব্রাইট প্রোগ্রামে যায়। তো আমার এমন সব কান্ট্রি থেকে আমার বন্ধু হয়েছে, আমি কখনো কল্পনা করতে পারিনি যেসব কান্ট্রি থেকে আমার বন্ধু থাকবে। যেরকম নিকারাগুয়া থেকে আমার কখনো কোনো ফ্রেন্ড হবে, আই নেভার ইমাজিন। হ্যাঁ, তো এখন যেহেতু আমার একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্ক আছে, যেহেতু সুদীপ্ত ভাই বললেন যে ফুলব্রাইটের নেটওয়ার্কটা এত বড়, তো আমি যেটা করি যে যেটা ফর এক্সাম্পল কয়েকদিন আগে লেবাননে কিছু সমস্যা হচ্ছিল, আই কল মাই ফ্রেন্ড যে লেবাননে কি হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি ওদের এক্সপিরিয়েন্সটা ওদের মুখ থেকে শুনতে পারি এখন। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন নিউজ পেপার অ্যান্ড অল দ্যাট, আই ক্যান জাস্ট গিভ এ ফোন কল and learn about their culture, country, what is happening, their whereabouts, just by a phone call. So this is an unique experience, considering that. আমি আমার এই তিনজন বন্ধুর কথা স্পেশালি বলবো আর কি। তো এটা হচ্ছে আমরা হলিউড যে সাইনটার সামনে, তো দিজ আর মাই বেস্ট ফ্রেন্ডস। আমি আমার ফুলব্রাইট প্রোগ্রামে এই তিনজন যে আমার যে বন্ধু, দে আর অলসো ফুলব্রাইট FLTA। তো তাদের সাথে যেটা আমরা করেছিলাম, আমরা এই চারজন মিলে আমরা একটা রোড ট্রিপে ঘুরতে বেরিয়েছিলাম আর কি। তো আমাদের ঘোরার রাস্তাটা ছিল হচ্ছে এরকম। তো আমরা নিউ ইয়র্ক থেকে শুরু করেছি, নিউ ইয়র্ক থেকে শুরু করে এখান থেকে যেতে একদম ক্যালিফোর্নিয়া আর কি। হ্যাঁ, তো আমেরিকাতে 50টা স্টেট আছে, তো 50টা স্টেটের ভিতরে হচ্ছে আমি 25টা ঘুরে ফেলেছি আর কি এই 10 মাসের ডিউরেশনে আর কি। এবং আমি যখন বিভিন্ন স্টেটে যখন গিয়েছি, প্রত্যেকটা স্টেটের আলাদা একটা কালচার আছে, দ্য ওয়ে অফ লিভিং ইজ ডিফারেন্ট। তো আমি যখন ওই স্টেটের মানুষজনের সাথে ঘুরেছি, কথা বলেছি, আই লার্ন অ্যাবাউট দেম। আর একটা কথা আমি বলি যে আমরা যখন কোনো কালচারাল লার্নিং এর কথা বলি বা কোথাও যখন ঘুরতে যাই, টুরিস্ট স্পটটা আসলে ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে না, বরং স্ট্রিট থেকে আপনি আরো বেশি শিখতে পারবেন। যে রেগুলার ফোকস যারা, তাদের সাথে থেকে আপনি ওই জায়গাটা সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন, কালচারাল লার্নিংটা বেশি হয় আর কি। সো আই ডিড দ্যাট। আমি রোড ট্রিপে যখন আমি ছিলাম, দিনে আমরা সব স্টেট ঘুরছি, আর রাতে প্রত্যেকটা স্টেটে আমাদের একজন করে ফুলব্রাইট FLTA ফ্রেন্ড আছে আর কি। তো আমরা ওকে ফোন দিচ্ছি যে হ্যাঁ আমরা আসতেছি, মানে রাতে আমরা তোমার ওখানে স্টে ওভার করবো। তো আমরা দিনে ঘুরছি, রাতে আমরা একটা ফুলব্রাইট FLTA ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, থাকছি, উই আর টকিং, হ্যাভিং ফান, মেবি ছোট ছোট পার্টিও হচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। তো এবং ওদের কাছ থেকে ওদের স্টোরিগুলো শোনা, ওদের জীবনের গল্পগুলো শোনা। একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল যে আমাদের গত বিশ্বকাপে মোরক্কো এবং হচ্ছে স্পেনের একটা ফুটবল খেলা ছিল আর কি। তো আমরা হচ্ছে একবার রাত্রে হচ্ছে আমরা একটা বেট ধরেছিলাম যে মোরক্কো নাকি স্পেন কে জিতবে আর কি। হ্যাঁ, তো আমরা যখন ফ্লোরিডাতে ছিলাম, আই মেড এ ফ্রেন্ড ফ্রম স্পেন, আই মেড এ ফ্রেন্ড ফ্রম মোরক্কো। So it was fun, learning about the culture, traveling across the country. এটা হচ্ছে WWE রেসলিং। আমি হচ্ছে ছোটবেলা থেকে রেসলিং এর অনেক বড় ফ্যান, সবসময় টেলিভিশনে দেখতে পাবে। আমি বললাম যে একদিন আমাকে চোখে দেখতে হবে আসলে রেসলিং আসলে কি হয়। তো আই ওয়েন্ট দেয়ার, and এটা হচ্ছে নিউ জার্সিতে ছিল। তো I bought a ticket. The tickets are a little expensive, so that was an experience that I will definitely cherish. যারা হচ্ছে ফ্রেন্ডস শো এর অনেক বড় ফ্যান, তারা এই বিল্ডিংটা চিনে থাকবেন। আমার ইউনিভার্সিটি ছিল নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। তো আমি আসলে জানতাম না নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কাছেই ফ্রেন্ডস শো এর অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা 10 মিনিটস এর মতো একটা ডিস্টেন্স আর কি।
আমি পরে জেনেছি, সাথে সাথেই আমি গিয়ে এখানে ছবি তুলেছি। দিস ইজ দ্য আইকনিক প্লেস, অফ কোর্স দোজ অফ ইউ হু ওয়াচ দ্য সিরিজ। এটা হচ্ছে স্টিভেন কোলবার্টের যে স্টেজের যে সেটটা সেটা, এবং হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম। স্টিভেন কোলবার্টের সাথে আমি কথা বলেছি। আমি স্টিভেন কোলবার্টের শোতে, আমি ওই শো এর মাঝখানে ও প্রশ্ন নেয়, তো ও হচ্ছে, আমি হাত তুললাম, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো যে কি বলতে চাও। তো আমি তখন স্টিভেন কোলবার্টকে জিজ্ঞেস করলাম, স্টিভেন তুমি কি ইংলিশে বলেছি যে তুমি কি কখনো প্রেমে ব্যর্থ হয়েছো কিনা। তো কোলবার্ট আমাকে বললো যে প্রেমে যদি ব্যর্থ না হই তাহলে আমি কমেডিয়ান হলাম কিভাবে। ঠিক আছে, তো ও নাকি ওর স্কুলে একবার একটি হি প্রপোজড আ গার্ল, এবং নাকি মেয়েটা এত জোরে নাকি ওকে রিজেক্ট করেছে, সেই রিজেক্টের শব্দটা নাকি হচ্ছে ওর একটা ওর স্কুলের বিল্ডিং ব্লক থেকে শুরু করে পাশের গ্রাম পর্যন্ত চলে গেছে, এবং পিপল লাভড অ্যাট হিম। তো তখন থেকে ও ডিসিশন নিয়েছে ও সারা জীবন নাকি মানুষজনকে হাসিয়েই যাবে। সো দ্যাটস ওয়াই হি বিকেম এ কমেডিয়ান। এটা হচ্ছে এনবিসির যে সেট মেয়ার্সের যে সেটটা। তো সবাই জানেন যে আমার হচ্ছে একটু মুভি এবং ভিডিও মেকিং এ অনেক অভিজ্ঞতা আছে এবং আমি কাজ করেছি অনেক। তো আই ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটেড লাইক হাউ দে ওয়ার্ক, ওদের বিহাইন্ড দ্য সিনে কি হয়, হাউ দে ফাংশন দেয়ার প্রোগ্রামস। সো ইট ওয়াজ ডেফিনেটলি ইউনিক এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে, এটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তরে দোহা ভাইও গিয়েছেন, সিটন কনফারেন্স গুলো হয় প্রতি বছর। তো আমি সিটন 2018 পার্টিসিপেট করেছিলাম, এবং ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টারে বসে, এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, লাইক টু নো লাইক হাউ ইট ফাংশনস অ্যান্ড এভরিথিং। এই ছবিটা হচ্ছে আমার ওয়াশিংটনে যে আমাদের যে একটা মিডিয়ার কনফারেন্স হয়, তো সেখানে হচ্ছে একজন করে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসেন, এবং তিনি হচ্ছে আমাদের ফুলব্রাইটদেরকে অ্যাড্রেস করেন। তো এটা হচ্ছে ফুলব্রাইট প্রোগ্রামের যে ফেসবুক পেজটা আছে, সেখান থেকে এটা ফিচার আমার এই ছবিটা পাবলিশ হয়েছিল আর কি। তো আমি তখন হচ্ছে আমাদের সাথে এসেছিলেন যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের আন্ডার সেক্রেটারি ফর পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এর স্টিভেন গোল্ডস্টেইন আর কি, তখন উনি ছিলেন। উনি এখন নেই ইয়েতে, গভর্নমেন্টে। তো উনি মাইকটা খুলে দিয়েছেন, তো কেউ প্রশ্ন করছিল না আর কি। হ্যাঁ, ওপেন মাইক, নো ওয়ান ওয়াজ আস্কিং কোয়েশ্চেন। তো আমি হচ্ছে প্রথম ব্যক্তি, একটা ধুরু বুক নিয়ে আমি হচ্ছে গেলাম, প্রশ্ন করলাম ওকে। তো আমি আরেকটি ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যেহেতু বলেছি যে আমাদের আসলে অ্যাজ এন ফুলব্রাইট এফএলটি আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষকতা করা, আমাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, পাশাপাশি হচ্ছে বাংলা কালচারের, বাংলাদেশি কালচারকে রিপ্রেজেন্ট করা আর কি। তো আমি হচ্ছে একটি চ্যাটবট বানিয়েছিলাম। তো সবাই হয়তো জানেন যে রোবট হচ্ছে একটা এআই। তো চ্যাটবট হচ্ছে রোবট দ্যাট ডাজন্ট হ্যাভ এনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দ্যাট ক্যান চ্যাট। তো আমি বাংলা ভাষায় প্রথম বাংলা শেখানোর জন্য একটা চ্যাটবট আমি তৈরি করেছিলাম, তাই প্রেজেন্টেড ইট ইন দ্য ফুলব্রাইট কনফারেন্স। তো আমার এই প্রেজেন্টেশন শুনে সবাই আমাকে জিজ্ঞেস করেছিল যে is everyone in Bangladesh is as cool as you? তো আমি তখন বলেছিলাম of course, বাংলাদেশের সবাই as cool as me। তো এই কথাটা হচ্ছে আমি বলেছিলাম আর কি। তো আমি যেহেতু সবাই যারা ফুলব্রাইট প্রোগ্রামে পার্টিসিপেট করবেন, আমি এটা বলবো যে আপনারা মনে রাখবেন যে আপনাকে দিয়েই কিন্তু বাংলাদেশকে সবাই চিনবে। হ্যাঁ, তো আপনার সেই ধরনের আপনার দেশকে উপস্থাপন করার যোগ্যতা, এবং হচ্ছে কালচারাল লার্নিং এর একটা আগ্রহ সেটা থাকা, এবং পড়ানোর যে একটি দখল, ভালোভাবে পড়ানোর একটি দখল থাকা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মামুন, তোমার অনেক ছবি শেয়ার করার। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। তুমি কি একটু আমাদের মিডিয়া কনফারেন্সটা আমি মিস করে গেছি, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু যদি তুমি অথবা মামুন ভাইকে যদি একটু কভার করো। হ্যাঁ, মিডিয়ার কনফারেন্স আমাদের প্রোগ্রামের মাঝখানে আমাদেরকে ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্সে অংশগ্রহণ করতে হয়, যেখানে ওই বছরের সব এফএলটিএ আমরা অংশগ্রহণ করি। তো প্রায় 500 থেকে 600 এফএলটিএ সারা আমেরিকাতে, প্রায় 60 থেকে 70টা দেশের সেখানে থাকেন। এবং মানে এটা যে কত বড় একটা মহাসম্মেলন, যারা এখানে গেছে তারাই বলতে পারবে যে এত এফএলটি, এত দেশ, এত বৈচিত্র্য। এই বৈচিত্র্য আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। মামুন যেভাবে সাহস করে প্রশ্ন করেছে, আমার মনে আছে যে আফরোজাও সাহস করে প্রশ্ন করেছিল যখন কেউ প্রশ্ন করছিল না, মাইকের কাছে গিয়ে একটি প্রশ্ন করেছে। তো আমরা খুবই সাহসী ভূমিকায় ছিলাম সেখানে।
আহ, এ- এটা একটা রায়হান আপা মাইকটা মনে বন্ধ আছে, রায়হান আপা কিছু বলছেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না জাস্ট বলতে চাচ্ছিলাম যে জাতি হিসেবে যে আমরা সাহসী সেটা আমরা সবসময় প্রমাণ রাখি। প্রমাণ দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। একদমই। তো মামুনের শামস তো আপা ও একটা মুভিও বানিয়েছিল ছোট্ট একটা, সেটা একটু হ্যাঁ। বলো। সুন্দর একটা আমি ফুলব্রাইট হচ্ছে থেকে নিয়ে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে জার্নালিজম যে ইনস্টিটিউশনটা আছে, তো সেখানে হচ্ছে আমি একটা কোর্স নিয়েছিলাম, স্টুডিও 1। তো আমাদের ওই কোর্সে স্টুডিওতে আমাদের সপ্তাহে একদিন ক্লাস হতো 6 ঘন্টা, তো 4 ঘন্টা ক্লাস এবং মাঝখানে একটা ছোট্ট একটা পার্টির মতো একটা ব্রেক। তারপর হচ্ছে তারা একজন গেস্ট ইনভাইট করতো, যে ফর এক্সাম্পল নিউ ইয়র্ক টাইমস থেকে বা সিএনএন এর 360 ডিগ্রি ফিল্মগুলো যারা বানাচ্ছে, বা বাজফিড থেকে, তো তারা যখন আসতো তো ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম আর কি। তো ওই কোর্সে আমি এত কিছু শিখেছি। তো লেটার অন আই ডিসাইডেড দ্যাট আমি হচ্ছে টেকনোলজি বা মিডিয়াতে কিছু একটা করবো। আমি যখন ট্রাভেল করেছিলাম প্রত্যেকটা স্টেটে আমি একটা করে ভিডিও ব্লগ বানিয়েছিলাম আর কি। So I posted those blogs in Facebook and also like in the Fulbright groups as well. সবাই খুব প্রশংসা করছিল, এবং একদিন ভিডিও না দিলে হচ্ছে আমার অন্যান্য ফুলব্রাইট ফ্রেন্ডরা আমাকে নক করতো যে কি ব্যাপার, তোমরা কোথায়, তো তোমাদের ভিডিও কোথায় আর কি। সো লাইক আমাদের পাবলিক ডিমান্ড মিট করতে হলেও আমাদের প্রতিদিন একটা করে ভিডিও রিলিজ করতে হতো আর কি, যে আমরা ট্রাভেলিং, উই আর ডুইং দিস, ডুইং দ্যাট। তো আমি বলবো যে মানে ফুলব্রাইট প্রোগ্রামে যে আমাদের যে সময়টাতে ছিল, সো উই কাইন্ড অফ became a celebrity in the Fulbright community in my year. তো এটা আমি বলবো আর কি। খুবই ভালো। তবে মামুনের ছবি দেখে সবাই ভাববেন না যে ও শুধু ঘুরেই বেরিয়েছে, ও আরো সব পড়িয়েছে, তারপরে ক্লাস করেছে, সবই করেছে। অবশ্যই যে আমার দায়িত্ব ছিল পড়াশোনার বাইরে কি কি করেছে সেটা বলা। সিরিয়াস পার্ট টুকুনি কিন্তু আমরা দেখাই না, ওটা আমরা খুব টয়েল করি। get to that, আমরা get the work done and then যখন ফান করি সেটাই পোস্ট করি আসলে। হ্যাঁ, আর মামুনের ছবি পুরো হ্যাঁ, এক্স্যাক্টলি। আর পুরো আমেরিকান অভিজ্ঞতার একটা অনলি a tiny fraction। আরো অনেক অভিজ্ঞতা আমাদের দেখার বাকি আছে। আমাদের ছবি তো আমরা এখনো দেখাইনি। সুতরাং এটা যে কত বড় একটা অভিজ্ঞতা সেটা হয়তো বা সবাই কল্পনা করতে পারছেন। তো আপনাদের দোহা আর সুদীপ্ত যেটা হচ্ছে এখন হচ্ছে আপনাদের টু বি কন্টিনিউড স্টেজে আছে, যে পিএইচডি করছেন, এখনো আমেরিকায় আছেন। হ্যাঁ, সো ইট ওয়াজ অলসো আ কাইন্ড অফ কন্টিনিউশন অফ দ্য প্রোগ্রাম দ্যাট ইউ ওয়েন্ট ইন থ্রু FLTA। তো আপনাদের কন্টিনিউশন চলছে, and so you have time, আপনারা আপনাদেরটাও আরো প্রকাশ করতে পারবেন, আরো প্রকাশিত হোক সেটাও আমরা আশা করি। হ্যাঁ, একদম। হ্যাঁ, নিশ্চয়ই। আর যেটা সুদীপ্তদা বলছিলেন, যেটা হচ্ছে একটা গেটওয়ে, যেটা আমার ক্ষেত্রে খুব কাজ করেছে। স্পেশালি পিএইচডি, যেটা আমি সবাইকে একটু এমফাসিস করতে চাই, যে পিএইচডি অ্যাপ্লিকেশনে কিন্তু ফুলব্রাইট আমার যে বিষয়গুলো কাজে লেগেছে, অ্যাপার্ট ফ্রম মাই টিচিং এক্সপিরিয়েন্স এট ব্র্যাক ইউনিভার্সিটি অ্যান্ড সেভারাল আদার ইউনিভার্সিটিস, হচ্ছে যে আমি রেকমেন্ডেশন লেটার পেয়েছি আমার ইন্ডিয়ান ইউনিভার্সিটির 2 জন প্রফেসরের কাছ থেকে। এটা অত্যন্ত বড় একটা ব্যাপার ছিল। আমার অ্যাডভাইজার ডক্টর রেবেকা মেন্ড্রিং, একজন অসাধারণ অ্যাডভাইজার আমি বলবো, তিনি আমাদেরকে গাইড করেছেন, এবং আরো একজন প্রফেসর আমাকে রেকমেন্ডেশন লেটার দিয়েছেন। এটার লেটারটার ভ্যালুই আলটিমেটলি অনেক বেড়ে যায় যখন সেটা একটা মানে এই এক্সপিরিয়েন্স থেকে আসে। আর সেকেন্ড, ফুলব্রাইটের এক্সপিরিয়েন্স, এখান থেকে কোর্স করার এক্সপিরিয়েন্স, কোর্সের ট্রান্সক্রিপ্ট। যদিও সবাই অনেকেই বলে যে কেন এটাতে আপনারা অ্যাপ্লাই করেননি, কারণ এটা একটা নন ডিগ্রি প্রোগ্রাম। কিন্তু নন ডিগ্রি প্রোগ্রামের বাইরেও এই যে স্ট্রেংথ গুলো, যেগুলো আপনারা ছবিতে দেখলেন, যেটা আমি বললাম, এই বিষয়গুলো অনেক বেশি কাজে লাগে ফিউচার পিএইচডি তে এনরোল করার ক্ষেত্রে। যেটা আমার ক্ষেত্রে কাজে লেগেছে, যেটা সুদীপ্তদার ক্ষেত্রে কাজে লেগেছে, আমি শিওর আফরোজা এন্ড মামুনও প্ল্যান করছে খুব শীঘ্রই। আমি একটা কথা বলতে চাই, আমার যে সুপারভাইজার ছিলেন আর কি FLTA, তিনি আবার আমার ডিসার্টেশন কমিটির মেম্বার ছিলেন। হ্যাঁ, তো রিলেশনশিপ গুলো ঠিক এইভাবে আর কি গ্রো করে। আর তাছাড়া আমরা 3 জন গিয়েছিলাম আমাদের বছরে 2011-12-তে বাংলাদেশ থেকে। তার মধ্যে 2 জনই কিন্তু আমরা পিএইচডি করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আমি এবং সোনিয়া, ওরা 2 জনই আমাদের পিএইচডি শেষ হয়ে গেছে। এছাড়া বাংলাদেশ থেকে আরো অনেকেই কিন্তু যারা FLTA করেছেন তারা পিএইচডি করেছেন। আমি ফারজানা আফসার কথা মনে পড়ছে আমার। তাছাড়া রাজিমা সেলিম চৌধুরী, উনি অনেক আগে পিএইচডি করেছিলেন। হ্যাঁ, উনি মাস্টার্স করেছেন পরে, একটা FLTA এর পরে আর কি সোয়াট থেকে মাস্টার্স করেছিলেন, এবং এখন কিন্তু উনি কর্নেল ইউনিভার্সিটিতে বোধহয় পড়াচ্ছেন বাংলা। হ্যাঁ, তো এইগুলো কিন্তু বেশ বড় বড় সাকসেস স্টোরি, এগুলো কিন্তু ওই FLTA থেকে শুরু হয়েছে।
হ্যাঁ, হ্যাঁ, নাসির জাস্ট টু অ্যাড উইথ হ্যাঁ, সুদীপ্ত যে আমাদের এফএলটিরা কিন্তু আসলে খুব ভালো ভালো জায়গায় মানে তাদের আলো ছড়াচ্ছেন। আমি না বললেই নয়, রিফাত মুনমুন Right. এখন বিএলআই তে পড়াচ্ছেন, বিএলআই লিড করছে। রাজিমা আপাকে তো ভীষণ মিস করি। রাজিমা আপা আমাদের ওয়ান অফ আওয়ার মানে স্টার অ্যালামনাই আমি বলবো এফএলটি উনি ছিলেন। তারপরে রিফাত মুনমুন খুব সুন্দর করে বিএলআই টাকে টেক ওভার করেছেন। শি ইজ কাইন্ড অফ কন্টিনিউইং দ্যাট। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক অ্যালামনাই আছেন। ইভেন আপনারা যদি আমাদের ফেসবুক পেজটাও দেখেন, ওখানে দিনালো চাকমা যে আমাদের গত বছরের অ্যালামনাই ছিলেন, ওর একটা ভীষণ সুন্দর একটা ভিডিও করেছিলাম আমরা ও আসার পর এক্সপেরিয়েন্সটা নিয়ে। তো সেই ভিডিওটা শেয়ার করা আছে। আব্দুল্লাহ আল মামুন আছে। সো দেয়ার আর লটস অফ alumni who are doing wonderful job, এবং we are just waiting for you to add your name to the list. হ্যাঁ, so we are there. আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে we are always there, এবং thank you so much. আমি এখনই শেষ করছি না, I'm not going there, but still just wanted to thank all our FLT alumni. Thank you. শুধু এই বিষয়টাকে আমি আরেকবার এমফাসিস করব যে নন ডিগ্রি ব্যাপারটা যেন আপনার এফোর্টকে থামিয়ে না দেয়, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে কত ধরনের অ্যাডভান্টেজ এটা নিয়ে আসতে পারে। তো আমরা কি কোনো প্রশ্ন মিস করেছি কিনা আমি একটু চেক করে দেখতে চাই। হোয়াট অ্যাবাউট 1 year experience can we apply to? একজন প্রশ্ন করেছেন, রাহেনা আপনারা বলতে পারবেন এটা যদি বলেছেন একবার। বলা হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি আসলে মানে with 1 year experience I won't encourage someone to apply. Rather I would say to kind of wait a little and gather some more experience, be a little bit more professional and mature, and then apply for this program because it is very competitive. আমি প্রথমেই বলেছি যেমন এই বছর হয়তো আমরা 2 থেকে 3টা স্লট অফার করতে পারি। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে ইন্টারেস্টের জায়গা থেকে অনেক বেশি কম্পিটিটিভ প্রোগ্রামটা। তো আপনার যদি প্রত্যেকটা ক্ষেত্রে ইফ ইউ আর নট টপ নচ দেন ইউ মাইট নট মেক দ্য কাট। সো এই জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রিপারেশন নিয়েই আপনি আসেন। সেই জন্যই বলছি 2 বছর হয়তো আপনার এক্সপেরিয়েন্সটা দরকার হবে অবশ্যই। আচ্ছা, 2 বছরের কথা মনে বলাতে আরেকটা কথা মনে পড়লো আমার, সেটা হচ্ছে যে 2 বছরের একটা হোম রেসিডেন্সি রিকোয়ারমেন্ট আছে আফটার ইওর ফুলব্রাইট এক্সপেরিয়েন্স। তো এই 2 বছর যারা হায়ার স্টাডিজ করার চিন্তা করছেন আফটার ইওর ফুলব্রাইট, এই 2 বছর মানে কিন্তু এটা না যে আপনি ফুলব্রাইট করার পরে 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বাংলাদেশ থেকে আমেরিকা আসার জন্য। এই 2 বছর হোম রেসিডেন্সিটা মানে হচ্ছে যে আপনি শিক্ষার কারণে অর্থাৎ হায়ার এডুকেশনের কারণে আপনি আমেরিকাতে যেতে পারবেন। হ্যাঁ, তো আপনি যখন আর কি ফুলব্রাইট নিয়ে যান আমেরিকাতে, তখন আপনার একটা J1 ভিসা থাকে, এক্সচেঞ্জ ভিসা বলে আর কি। এটা যখন আপনি আবার পরবর্তীতে স্টুডেন্ট হিসেবে পর বছরে যেতে চান, তখন সেটা J1 থেকে একটা F1 ভিসা নিতে হয়। হ্যাঁ, এটা একটা প্রক্রিয়ার কথা মনে হচ্ছে। আর আপনি বাংলাদেশ মানে আপনার পড়াশোনার পরে কিন্তু এসে আপনাকে 2 বছরের জন্য হোম রেসিডেন্সি বা যেভাবে আপনি চান সেটা করতে পারেন। এই 2 বছর হচ্ছে আপনি আমেরিকাতে সিটিজেনশিপ বা ইমিগ্রেশনের জন্য কোনো রকম ভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু হায়ার স্টাডিজের জন্য পড়াশোনা করার জন্য আপনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এই হোম রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা ঠিক এইভাবে আর কি কাজ করে। এবং আপনি যদি ধরেন একটা পিএইচডি শুরু করেন এফএলটি এর পরে, আপনি যদি সামার গুলো বাংলাদেশে এসে কাজ করেন বা থাকেন 2 মাস 3 মাস করে, ওই 2 মাস বা 3 মাস গুলো কিন্তু আস্তে আস্তে ওই 2 বছরের হোম রেসিডেন্সি রিকোয়ারমেন্ট গুলোতে অ্যাড আপ করে। হ্যাঁ, so you can accumulate those times towards your 2 year residence. এটা আমি একটু খোলসা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, just to add what you just said, thank you so much also for bringing that J1 provision, because এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট যে 2 বছর আপনাকে বাংলাদেশে আপনি যে দেশ থেকে যাচ্ছেন সেই দেশটাকে সার্ভ করতে হবে, কারণ এটা কিন্তু একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম। হ্যাঁ, সো দিস ইজ প্রমোটিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন বাংলাদেশ এন্ড ইউএসএ। হ্যাঁ, তো এখানে ইউএস গভর্নমেন্ট আপনার জন্য আপনার একটা পুরো মানে প্রোগ্রামের জন্য পে করছে, কিন্তু সেখানে কিন্তু একটা আন্ডারলাইং মিনিং আছে দ্যাট সো দ্যাট ইউ কাম ব্যাক, ইউ গেইন এক্সপেরিয়েন্স ইন দ্য US, you come back to your country and you serve them, right? তো হ্যাঁ, অবশ্যই যেটা শুধু তো বললেন যে আপনার 2 বছরের যে রিকোয়ারমেন্টটা, আপনি এমন না যে আপনি কমপ্লিট করে আসার সঙ্গে সঙ্গে আপনি যেতে পারবেন না, আপনি পারবেন, বাট there is a requirement that you must come back and stay in Bangladesh. Yes, it can be kind of completed over like chunk of time, but the ideal thing would be you stay here, you serve the community, because there is a minimum expectations from you as an applicant, as an alumni, that you also kind of do something for the country, because it is all paid by the State Department, and we do expect that you also give back to your country. Thank you. It's all about giving back to the community. যেমন আমি ফিরে এসে পুরোপুরি 2 বছর কমপ্লিট করি, তারপর আবার গিয়েছিলাম। তো এটা অনেকের ক্ষেত্রে ভিন্ন রকম ভাবে কাজ করে। না,
হতেই পারে, সেটা হতেই পারে অবশ্যই। আগে বা পরে। We always encourage our alumni to go back and go for further higher studies education, but at the same time you also have to kind of bear that in mind. And it's not just unique to FLT, it's for any like state department funded program. J1 visa তে আপনারা যারাই যাবেন তাদেরকে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট করতে হবে। জি হ্যাঁ, সেটাই। তো আমরা শেষ করব। আমাদের অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয় সবার প্রশ্নই মোটামুটি উত্তর করতে পেরেছি আমরা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, feel free to send an email to Raihana Appa. I'm sure that she will be happy to reply to your queries and questions. So স্যার কি ফাইনালি আপনার কিছু বলার আছে? আমি একটু অল্প একটু ছোটখাটো একটা কথা বলি। হ্যাঁ। আমরা যারা বাংলাদেশে লেখাপড়া করি, আমরা যতদিন বাইরে না যাই, আমরা আমাদের লিডারশিপ বা অন্যান্য ব্যাপারগুলো বোধহয় আমরা খুব একটা মানে আমরা বুঝতে পারি না, আমার মনে হয়। আমি যখন বাইরে লেখাপড়া করতে গেলাম, সেই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে অন্যান্য দেশের যারা আছে তাদের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের লিডারশিপটা কিন্তু আসলে অসাধারণ। আমি এখানে সবার কথা শুনছিলাম এবং আমরা কিন্তু নিজেদের একদম ক্যাপাসিটি ব্যাপারে আমাদের ধারণা নেই। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলি, আমি যখন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন স্কলারশিপটা পেলাম, আমি যখন জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি পড়তাম, আই রিমেম্বার যে আমার একটা চেস কম্পিটিশন হচ্ছে, আমার এগেইনস্টে যে আছে সে বলছে আমি কিন্তু ইন্ডিয়ার টপ র্যাঙ্ক 3। আমি তখনকার সময় রেটিং বা এগুলি কিছুই বুঝি না আর কি। আমি কিন্তু ওকে মানে একদম সম্পূর্ণ পর্যদস্ত করে হারিয়ে দিই এবং হি ওয়াজ ভেরি ফেমাস পারসন। এবং পরবর্তীতে ফরেন অ্যাসোসিয়েশনে আমি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হই প্রায় 2 বছর, এবং এটা একদম ইন্টারেস্টিংলি প্রেসিডেন্সিয়াল ডিবেট এবং যেভাবে হয় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে, এটা খুবই বিখ্যাত ইভেন্ট ছিল। এটা আমাদের প্রথম আলোতে এসেছিল আমার ছবি টবি সহকারে। I was standing there and I always thought আসলে কি এদের সাথে পারবো, এক একজন এত কোয়ালিফাইড লোক, চারদিকে ব্রিলিয়েন্ট। কিন্তু আমি কিন্তু ওদেরকে খুব সুন্দরভাবে, আমার মনে আছে আমি 7 ভোটে জিতে প্রেসিডেন্ট হলাম এবং আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট। এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে বেশ ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে কাজ করেছি। আমরা দেশের একদম মানচিত্রটাকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরেছি। এমনও হয়েছে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ হয়তো একটা ফ্যাশন শো হবে, কেউ নাই, আমরা সরাসরি আমরা নিজেরা হাঁটা শুরু করে দিলাম ফ্যাশন মডেল হিসেবে। গান গেতে হবে, আমরা গানের অভ্যাস নাই, আমরা গণসঙ্গীতের মতো বাংলাদেশকে তুলে ধরলাম। ফুড ফেস্টিভ্যাল হবে, যেটা আমাদের আপ্রোজ একটু বলার চেষ্টা করলো, সেখানে কিন্তু আমরা একদম রান্না বান্না করে একদম ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল ফার্স্ট হলাম। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে ইউল বিকাম ভেরি কনফিডেন্ট হোয়েন ইউ গো অ্যাব্রড, এবং এই ধরনের ইভেন শর্ট প্রোগ্রামস আরো ইফেক্টিভ। আমেরিকার মতো দেশে অবশ্যই, যেখানে হাই স্টাডিজ ওয়ার্ল্ড র্যাঙ্ক, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে, যেটা রায়হানা বলেছে, মানে আমি খুব অবাক হয়ে শুনছিলাম, প্রত্যেককেই ওয়ার্ল্ডের একদম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে গেছে, এবং এটা আনবিলিভেবল একটা অ্যাচিভমেন্ট। এবং সেখানে শুধু ওরা গেছে তাই না, ওরা কিন্তু বাংলাদেশের মান সম্মান উচ্চকিত করেছে, প্রত্যেকেই সেই বুকে ধারণ করে সেই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করেছে। এবং আমার কাছে খুব ছোট ছোট গল্প মনে হচ্ছে, এক একটা ছোট ছোট গল্প মহিরুর মতো হয়ে গেছে। এবং আমার মনে হয় এই গল্পগুলো নিয়ে একটা উপন্যাসের মতো হতে পারে, এফএল যে উপন্যাস, এত সুন্দর প্রত্যেকের জীবন এবং অসাধারণ, এই যে বাংলাদেশকে তুলে ধরা এক্সপেরিয়েন্স, এগুলি আমাদেরকে উজ্জীবিত করবে। আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা মাস্টার্স করছে, রায়হানা অলরেডি বলেছে, উই রিয়েলি নিড ইউর এক্সপেরিয়েন্স অফ টিচিং। টিচিং না হলে তো সেই অভিজ্ঞতাটা হবে না। দ্যাটস ওয়াই এই যে 1 ইয়ার তিনি বারবার লিখছেন, আই এম শিওর শি ইজ ভেরি ইন্টারেস্টেড। কিন্তু আমরা আসলে চাচ্ছি আরেকটু অভিজ্ঞতা হলে সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বাড়িয়ে দিবে এবং গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিবে। এবং আমি আশা করি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আরো কোনো কোয়েরি থাকে, রায়হানাকে তো ইমেল করাই যাবে, রায়হানা ইজ ভেরি অ্যাক্সেসিবল। যদি আরো কোয়েরি থাকে, আমাদের এখানে যারা অ্যালামনাই আছে তারাও তাদের এক্সপেরিয়েন্স থেকে অনেক দিতে পারবে। এবং আমি অনেকে দেখতে পাচ্ছিলাম অনুষ্ঠানে শেষ আবার লিখছে আমি কিভাবে অ্যাপ্লাই করব। আসলে অ্যাপ্লিকেশন পুরো প্রসেসটাই কিন্তু শুরু থেকেই রায়হানা খুব সুন্দর করে অনলাইনে পুরো ব্যাপারটাই বলে দিয়েছে। বাট স্টিল অনেকেরই ডিজিটাল ব্যাপারে আসলে ফোবিয়া আছে, ওরা আবার জানতে চায়। আমার মনে হয় যে এটা ইফ ইউ জাস্ট স্পেন্ড সাম টাইম, ওখানে একটু ঢুকলে, এত ভেরি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, আমি নিজে দেখেছি, খুবই সহজ, তাই না? তারপরে আমি সবাইকে বলবো, প্লিজ স্প্রেড দ্য নিউজ, যারা এই ক্রাইটেরিয়াগুলো রায়হানা যেগুলি বলেছে সেটা যারা ফুলফিল করে, এবং আমাদের এই অসাধারণ অভিজ্ঞতা যাদের হয়েছে সেরকম অভিজ্ঞতা যেন আমাদের স্টুডেন্টরাও পায়। এবং তাদের জন্য আমরা আশা করছি যে আমরা খুব ভালো ভালো ক্যান্ডিডেট এবার পাবো, এবং রায়হানা উইল এগেইন গেট বেস্ট অফ মাইন্ডস। ঠিক আছে, অনেক ধন্যবাদ।
জি স্যার, শেষ করার আগে আমি জাস্ট একটা একটু বলতে চাচ্ছিলাম। আমি একটা কোয়েশ্চেন দেখেছিলাম যে সামন রোড যে কিভাবে এসওপি লেখাতে আমরা সাহায্য করতে পারি। তো আমার জাস্ট একটা টিপসই থাকবে যে বি অথেন্টিক। আপনি আপনার গল্প লেখেন, আপনি আপনার ইচ্ছা, আপনার স্বপ্নের কথা লেখেন। এখানে যে আমাদের এফএলটি যারা আছেন তারা সবাই কিন্তু এক একজন এক একটা ইউনিক কোয়ালিটি নিয়ে কোয়ালিফাই করেছিল প্রোগ্রামের জন্য। আমার এখনো মনে আছে আফরোজা রোট অ্যাবাউট হার সিঙ্গিং, হ্যাঁ ও তো ও গান করে, ওটা নিয়ে ছিল। এবং আমার যতদূর মনে পড়ে ইন্টারভিউ আমরা ওকে বলেছিলাম যে why don't you like sing a few lines that from your favorite song. And also আমার মনে আছে দোহা লিখতেন, দোহা যখন অ্যাপ্লাই করেন he was a writer, like ও নাটক লিখতো এবং অবশ্যই দাবা খেলার কথাও লেখা ছিল। এবং ও বলেছিল, আমরা কোয়েশ্চেন করেছিলাম how do you like to present Bangladesh through your writing, so he really kind of had unique answer. মামুনুর আছেন এখানে, উনি ফিল্ম নিয়ে মানে আগ্রহী ছিলেন এবং সেটা নিয়ে উনি লিখেছিলেন। আমাদের একটা স্পেসিফিক কোয়েশ্চেন থাকে যে হাউ ইউ আর প্ল্যানিং টু প্রমোট ইউর কালচার, রাইট? সো এরকম একটা কোয়েশ্চেন থাকবে। তো আপনার যে ইউনিক কোয়ালিটিটা আছে আপনি সেটা নিয়ে লেখেন, প্লিজ ডু নট কপি পেস্ট। হ্যাঁ, একেবারেই কপি পেস্ট করবেন না। আই নো আমাদের এই কালচারটা অনেক বেশি আছে, বাট সো আমরা উই লুক ফর ইউনিক ট্যালেন্টস বিকজ দিস ইজ আ ইউনিক প্রোগ্রাম। এবং আমরা প্রত্যেক বছর এক একজন এফএলটিএ কে সিলেক্ট করার চেষ্টা করি উইথ হিজ অর হার ইউনিক ক্যাপাবিলিটিস। হ্যাঁ, তো উইথ দ্যাট নোট আই উড লাইক টু এন্ড হিয়ার, বাট বিফোর দ্যাট আই উড রিয়েলি লাইক টু থ্যাংক টিসল বিডি, সাইদুর স্যার, দোহা এবং মামুনুর আছেন, আফরোজা আচ্ছা, সুদীপ্ত আছে, সবাইকে ধন্যবাদ। স্পেশালি যারা আমেরিকা থেকে আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন না, মানে ইটস আ হিউজ ডিফারেন্স অফ টাইম, বাট স্টিল ইউ মেড আ পয়েন্ট টু কাইন্ড অফ জয়েন, এন্ড ইউর এনথুজিয়াজম এন্ড এভরিথিং দ্যাট কিপস আস গোয়িং অ্যাকচুয়ালি। এবং এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আসলে এই সাপোর্টটা আমাদের ভীষণ রকমের দরকার। আর ফ্রম দ্য এমবাসি উই আর অলসো ট্রাইং আওয়ার বেস্ট টু বি সাপোর্টিভ। এবং এই কারণেই আমরা এই যে আপনার ডকুমেন্টেশন, তারপর আইএলস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্টস গুলো, এগুলো ফ্লেক্সিবল করেছি। কারণ আমরা জানি যে শিক্ষকদের পক্ষে বা অ্যাপ্লিকেন্টসদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না টেস্টিং সেন্টারগুলোতে, হ্যাঁ, বা টেস্টিং সেন্টারগুলো বন্ধ আছে। সো উই আর অল কাইন্ড অফ লুকিং ইনটু দিস। সো আপনাদের কাছেও আমরা আশা করব যে যখন আপনারাও অ্যাপ্লাই করবেন, উইথ অল ইউর সোল, উইথ অল ইউর কাইন্ড অফ অনেস্টি, ডু অ্যাপ্লাই অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশনস। আর টিসল বিডির উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এটা ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। আমি দেখছি, আসলে আমি ফলো করছি যে গত 3 মাসে আসলেও আপনারা অনেকগুলো প্রোগ্রাম করেছেন এন্ড রিয়েলি গুড কোয়ালিটি ওয়ান্স। আর এটাই মনে হয় সিলভার লার্নিং না, যে একটা বিপদের মধ্যে আমরা আছি, একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, বাট এর মধ্যে আমরা সময় পাচ্ছি নিজেদের উন্নয়নের জন্য। এই যে এইভাবে অনলাইনে আমরা কখনো ভাবি নাই না যে মেবি যখন এটা খুব নরমাল সময় থাকলে, আমার মনে আছে দোহা যখন ছিলেন আমরা ইএমকে তে গিয়েছিলাম, একটা সিমিলার কাইন্ড অফ ইনফরমেশন সেশন করেছিলাম, বাট নাও উই আর সিটিং এট আওয়ার ওন প্লেসেস। দোহা ইউএসএ তে আছে, সুদীপ্ত আছে, আমরা এক একজন এক এক জায়গায়। and the best I could do was like print the kind of Fulbright logo and you can see that. So এইভাবে একটা atmosphere create করে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, তো আমরা আমাদের যতটা পারেন অথেন্টিসিটি এবং আপনাদের যে সততার মাধ্যমে আপনারা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, and we will look into it. Thank you so much. Thank you. Thank you so much, সাইদ স্যার, রাহেনা আপা, আফরোজা, সুদীপ্ত দা, মামুন, আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করি কিছুটা হলেও আমরা এফএলটিএ প্রোগ্রাম সম্পর্কে সবাইকে জানাতে পেরেছি। তো সবার যদি প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, রাহেন আপা এবং আমাদের যে কারোর সাথে সবসময় যোগাযোগ করবেন এবং আমরা আমাদের মতো করে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। Thank you so much. Thank you so much. Bye.